ওকে, রেকর্ড হচ্ছে তাহলে। তো যা বলছিলাম, আমরা অলরেডি 1 নম্বর প্রবলেমটা নিয়ে আমরা কথা বলেছি, ডোমেন রেঞ্জ, আমরা বেসিক আইডিয়া গুলো নিয়ে কথা বলেছি। B নাম্বার ম্যাথটা থেকে আমরা পারবো? না, পারতেছি না তো। আসলে আমি অনেক ম্যাথ অনেক উইক ভাই। হ্যাঁ, একটু আচ্ছা, বলেন। আমরা ডেরিভেটিভ জানতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা গুলো সেগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ ডেরিভেটিভ করতে পারবো না আমরা। তাহলে আমাদের মেইন আইডিয়া কি ছিল? আমাদের আইডিয়া ছিল হচ্ছে আমরা প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বের করব, তারপরে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য টেস্ট করব এবং বাউন্ডারি পয়েন্টের জন্য টেস্ট করব, গ্লোবাল ম্যাক্সিমাম এবং গ্লোবাল মিনিমাম বের করার জন্য। আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে B নাম্বার ম্যাথে x³ + 3x। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু 0 হতে হবে। এই ফাংশনটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলে দ্যাট মিনস আমরা যদি ফাংশনটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, x³ 3x প্লাস 3x² + 3 = 0 3x²। পাচ্ছি। হুম, সো x² = আমরা পাচ্ছি -1, এন্ড যদি আমরা এখন x করি +−√1 পাচ্ছি, হুইচ ইজ নট রিয়েল, রাইট? ভাই x² = -1 করতে আসলো। আমরা 3 যখন, কমন নিছেন। হ্যাঁ, 3 কে যখন ডান পাশে নিয়ে যাব, আমি এখানে একটা স্কিপ করছি, যেমন 3² = -3 না, তারপর সেটা আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে -1 আসতেছে, রাইট? বুঝা যায়? মানে 3, মানে আপনি 3x² মাইনাস ওই পাশে নিয়ে গেলেন -3। হ্যাঁ, -3 হয়ে গেল, তারপর 3 দিয়ে দুই পাশে যদি আমরা ভাগ করি তাহলে x² = -1 হয়ে গেল। ওকে, -1, তো সেটাকে প্লাস মাইনাস দিয়ে কি করলো, রুট ওভার করলো। হুম, রুট ওভার করে তাহলে আমরা কি জানি প্লাস মাইনাস আসে, সেটা করলাম, বাট হুইচ ইজ নট রিয়েল। মানে দুই পাশটাই করতে হচ্ছে না, যেটা x² এর জায়গায় এখন x চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে আমরা রুট করেছি, তার মানে আমাদের যে কোনো এক পাশে হচ্ছে প্লাস মাইনাস আসবে, তাই না? তাইলে আপনি রুটের ভিতরে কেন আবার মাইনাস দিলেন? ও আচ্ছা, মাইনাস মাইনাস যেহেতু তো আছে, ছিল, মাইনাস -1। তো ছিলই। হ্যাঁ, ওকে। রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা জানি সেটা রিয়েল নাম্বার হয় না, কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। সো হুইচ ইজ নট রিয়েল, তার মানে আমাদের এখানে নো ক্রিটিক্যাল পয়েন্ট, কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই। ওকে, তাহলে আমরা এখন টেস্ট করবো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট গুলা। আমাদের যে ডোমেইন দেওয়া আছে D1 ডোমেইনের জন্য আমরা বাউন্ডারি পয়েন্ট দেখতে পাচ্ছি, আমাদের কোনো বাউন্ডারি পয়েন্ট নেই, দুটাই হচ্ছে কি ওপেন এন্ড আনবাউন্ডেড। আচ্ছা, আসলে ওপেন এন্ড আনবাউন্ডেড বলতে হয় না, বিকজ আনবাউন্ডেড মানেই ওপেন। সো আমরা এখানে শুধুমাত্র আনবাউন্ডেড বললেই হচ্ছে। আনবাউন্ডেড, যেহেতু আনবাউন্ডেড, সো আমরা কিন্তু এই ইনিশিয়াল বা এন্ডিং কোনো পয়েন্টের জন্যই আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে পারবো না, রাইট? জি। এখানে আমরা নো নো গ্লোবাল অপটিমাম, রাইট? আর আমাদের যে সেকেন্ড ডোমেইনটা দেওয়া আছে, সেকেন্ড ডোমেইন হচ্ছে 0 থেকে 1। এখান থেকে তো কিছু একটা আসবে, আসার কথা, যেহেতু এটা বিকজ এটা ক্লোজড। হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডেড, তাই না? ক্লোজড বাউন্ডেড, এবং এই ডোমেনের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। সো ওয়েস্টেজ থিওরেম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে অবশ্যই একটা গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমাম থাকবে। আমাদের বাউন্ডারি গুলো কে কে, মানে হচ্ছে 0 and 1। তো 0-এর জন্য যদি আমরা টেস্ট করি তাহলে আমরা পাচ্ছি 0³ + 3 × 0 = 0। আর যদি 1 এর জন্য টেস্ট করি তাহলে 1 এর জন্য পাচ্ছি 1³ + 3 × 1 = 4। সো উই ক্যান সি আমাদের গ্লোবাল ম্যাক্সিমাম হচ্ছে এটা 4। ম্যাক্সিমাম, আর গ্লোবাল মিনিমাম হচ্ছে 0, জি। রাইট? শেষ। এটাই। এটাই। এখন ঠিক একইভাবেই আমরা সি নাম্বারটা করতে পারি, একই ধরনের ম্যাথ, জাস্ট হচ্ছে এখানে নেগেটিভ আসবে, এখানে নেগেটিভ, এখানে মাইনাস, এখানে মাইনাস হলে আমি অন্য কালে দিয়ে চেঞ্জটা করি, এখানে মাইনাস, তারপর এখানে মাইনাস আসবে, এটা প্লাস আসবে, -1টা প্লাস হয়ে যাবে না?
এটা মাইনাস হবে, এটা পাশে গেলে প্লাস হবে, তখন এটা -1 হবে না, +1 আসবে। +1 আসলে এখানে মাইনাস থাকবে না, এখানে মাইনাস না থাকলে কিন্তু আমরা নো ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারবো না, তখন কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিস্ট করবে। ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের √1 মানে কত? √1 মানে হচ্ছে 1, তাই না? দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি 1 এবং -1, দুইটা আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি। আচ্ছা 1 +1 এবং -1 -1, রাইট। এখন কিন্তু একটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ হ্যাঁ, আগে, জাস্ট এই 1 এর ফ্রন্টে যখন মাইনাস ছিল তখন আপনি কেন ক্রিটিক্যাল পয়েন্টটা পান, আমরা কেন পাইনি? বিকজ তখন তো প্লাস মাইনাস √1, ছিল। 1 মিনিট প্লিজ, আমার মনে হয় একটু কেউ এসেছে, দরজা নক করছে, আমি একটু আসছি, 1 মিনিট। শিওর। সরি, হ্যাঁ আম ব্যাক। যা বলছিলাম, √1 √এর ভিতরে যদি মাইনাস জি থাকে, নেগেটিভ থাকে, সেটা আসলে কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল নাম্বার পাই না আমরা, এটা তখন আমরা নট রিয়েল, এটাকে আমরা জানি। এটা মাইনাস পেলাম, আচ্ছা এটা নট রিয়েল। হ্যাঁ, কোনো কিছু পিছনে যদি √এর ভিতরে যদি যে কোনো নেগেটিভ নাম্বার থাকে, সেটা তখন কমপ্লেক্স নাম্বারে চলে যায়, এটা তখন রিয়েল নাম্বার থাকে না। রিয়েল নাম্বার হয় না। সো আমরা এখানে চাচ্ছি রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালু চাচ্ছি, বাট এখানে রিয়েল নাম্বার আসতেছে না, সো আমরা তখন ওটাকে ইগনোর করতেছিলাম তখন, রাইট? জি ওকে, বাট এখানে কিন্তু আমরা তখন রিয়েল নাম্বার পাচ্ছি, +1 এবং -1, সো আমাদের এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, ক্রিটিক্যাল পয়েন্ট গুলো হচ্ছে 1 and -1। তো এই দুটো ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা যখন D1 কনসিডার করতেছি, D1 আমাদের দেওয়া হচ্ছে -4 থেকে -2, তো D1 হচ্ছে -4 থেকে -2, -4 থেকে -2। তো -4 থেকে -2 যখন হচ্ছে, তাহলে আমরা এখন চেক করব হচ্ছে কোথায়? চেক করব দুইটা ক্রিটিক্যাল পয়েন্টে এবং দুইটা বাউন্ডারি পয়েন্টে। সো আমরা একদম নিচ থেকে শুরু করি। দ্যাট মিনস আমরা চেক করব -4 এর জন্য, -2 এর জন্য, -1 এর জন্য এবং 1 এর জন্য। ওকে, চারটা পয়েন্টের জন্য আমরা চেক করে দেখবো যে কোথায় ম্যাক্সিমাম হবে, কোথায় মিনিমাম হবে। লেট চেক। তাহলে আমরা f(-4) বসালে কত পাচ্ছি? -4 হোল কিউব, দ্যাট মিনস হচ্ছে এক মিনিট আমার, -64, সরি না ঠিক আছে, হ্যাঁ চলে গেছি। -52 পাচ্ছি। তারপর f(-2) বসালে -8 +4 পাচ্ছি, সরি +6 পাচ্ছি, -8 +6, রাইট? -8 -2 +6, হ্যাঁ, -2 পাচ্ছি। তারপর যদি -1 বসাই, পাচ্ছি -1 +3, দ্যাট মিনস 2, আর 1 বসালে পাচ্ছি -2। ঠিক আছে, তার মানে যদি আমরা এখানে একটু খেয়াল করি, আমরা কিন্তু জানি যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টে সবসময় একটা ম্যাক্সিমাম বা মিনিমাম থাকে, রাইট? যেহেতু আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম অবশ্যই অকার করবে, সো ইটস ফর শিওর যে 1 এ আমাদের একটা লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা আছে। সো যেহেতু এটা গেটার, সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা, এটা হচ্ছে আমাদের লোকাল মিনিমা। ওকে, লোকাল ম্যাক্সিমা, এটা হচ্ছে লোকাল মিনিমা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি লোকাল মিনিমার চেয়েও ছোট একটা ভ্যালু আমাদের বাউন্ডারি পয়েন্টে রয়ে গেছে। সো এটাও একটা লোকাল মিনিমা।
কিন্তু লোকাল মিনিমা দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা। সো এটা আমাদের গ্লোবাল মিনিমাও বটে। আর যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমা আর কোথাও নাই, সো আমাদের এখানে এটা হচ্ছে গিয়ে গ্লোবাল ম্যাক্সিমা। তাহলে এখানে গ্লোবাল ম্যাক্সিমামটা কই? এই যেটা, ওকে 2। যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমা শুধুমাত্র এক জায়গাতেই আসতেছে, আর কোথাও ম্যাক্সিমা নাই, হ্যাঁ, সো আমরা এটাকে তখন গ্লোবাল ম্যাক্সিমা বলবো। ওকে আর যতগুলো লোকাল মিনিমাম থাকবে সবগুলো লোকাল মিনিমামের মধ্যে সবচাইতে ছোট যেটা সেটাকে বলবো গ্লোবাল মিনিমা। ওকে, আচ্ছা, এটা কি বোঝা গেছে ম্যাথটা? একটু কনফিউজড আমি। কোন জায়গায় কনফিউজড? কনফিউজটা হলো আমরা যখন ক্রিটিক্যাল পয়েন্টটা বের করছি হুম 1 এবং -1, হুম তাহলে সেটা আবার এখানে মানে ওটার মানও কেন এফ ফাংশনে বের করতে হবে? যেহেতু আপনাকে ডি তে অলরেডি D1 এ কি বলছে, ডোমেন 1 ইকুয়াল টু -4 এন্ড -2। ওয়েট এক মিনিট, ওরা যে আনসারটা দিচ্ছে সেই আনসারটা দেখতে পাচ্ছি মিনিমা এট -4, ঠিক আছে, ম্যাক্সিমা এট -2। ওরা -2 তে ম্যাক্সিমা বলতেছে কেন? -2 তে ম্যাক্সিমাম বলতেছে কেন? আচ্ছা, তোমাদেরকে কি ডাবল ডেরিভেটিভ করানো হয়েছে? হ্যাঁ, ডাবল ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ। ডাবল ডেরিভেটিভের মাধ্যমে কি কনকিউটিভিটি টেস্ট করানো হয়েছে? কনকিউটিভিটি টেস্ট, হ্যাঁ, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ, দেন সেকেন্ড ডেরিভেটিভ। আমি একটু যাই, তাহলে ওইটা পড়তে হলে তাহলে আমাকে একটু ইলাস্ট্রেট করতে হবে, ডিফারেন্ট একটা টপিক ইলাস্ট্রেট করতে হবে। সেখানে যাব কি না, এক মিনিট। ওকে, ফার্স্ট ডেরিভেটিভ করলো, সেকেন্ড ডেরিভেটিভ কই করাইছে আমি দেখতে পাচ্ছি না। আমি সকালে দেখছি সেকেন্ড ডেরিভেটিভ পাই নাই, কারণ সেকেন্ড ডেরিভেটিভ করাইতে চাচ্ছিলাম না, যেহেতু করাই নেই। এখন তো মাসে করাইতেই হবে। সেকেন্ড ডেরিভেটিভ মাল্টিভেরিয়েবল ফাংশনের জন্য করছে, decreasing function, level set, সেকেন্ড ডেরিভেটিভ তো করেনি, এই যে ফার্স্ট ডেরিভেটিভ করে দিল। সেকেন্ড ডেরিভেটিভ করেনি, কোনটা কি হয়েছে তুমি শিওর? কিন্তু আমাদের যে মানে লাস্টে যখন সেকেন্ড প্রবলেম সেটটা দিল, ওখানে গিয়ে তো দেখলাম এই এক গ্লোবাল ম্যাক্সিমাম মিনিমাম বের করতে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দেন হ্যাঁ, সেটাও ওটার একটা আবার প্রসেস আছে। হেসিয়ান ম্যাট্রিক্স হেসিয়ান হেসিয়ান ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স, আসে। রাইট, হেসিয়ান ম্যাট্রিক্স লাগে যখন আমরা মাল্টিভেরিয়েবল ফাংশন ইউজ করব তখন। আমি নিজে আসলে কনফিউজ, যেহেতু ওগুলো আমি লেকচারে তো আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। লেকচার না থাকলে সেটা তো আসলে পড়ায় লাভ নাই, তাই না? ফার্স্ট তো পার্শিয়াল ডেরিভেটিভ করতেছে, সেই পার্শিয়াল ডেরিভেটিভ, হেসিয়ান ম্যাট্রিক্স, অপটিমাইজেশন। এখানে একটা প্রবলেম কি ভাই, ওদের সমস্যাটা হলো ধরেন তালঘোল নেই, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে কোনো তালঘোল নাই, যেখান থেকে মনে হলো এখান থেকে টপিক শুরু করে দিছে, মানে আমি যতটুকু করে বুঝি আর কি মাঝে মাঝে কাইন্ড অফ সিস্টেমেটিক দিস, ওয়েতে যায় না। এবং টপিকগুলো সিরিয়াল মেনটেন করে নাই। এক্স্যাক্টলি, এই যে এখানে আবার ধরেন ম্যাক্সিমাম মিনিমাম থেকে চলে এসে হেসিয়ান ম্যাট্রিক্স, তারপর আবার চলে গেছে। এই যে এখানে আসছে আবার সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করছে।
এই জায়গায় সেটা আপনাকে তিনটা লেকচার পরে আবার সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করছে, সো ইয়ার্ড। ওকে, দেন আর আমি আপনাকে কিন্তু বইটা দিয়েছি, আপনি কি হ্যাঁ আমি পেয়েছেন? পেয়েছি বইটা পেয়েছি। এক্স্যাক্টলি ওইখান থেকে মনে হয় ওরা লেকচারটা করে আমার যতটুকু মনে হয়। আচ্ছা, ওটাই ফলো করেন। সেকেন্ড ডেরিভেটিভ যদি ইউজ করি তাহলে পাচ্ছি 6x মাইনাস 2 ইভেন এই এই সাবজেক্টটা আমাদের থার্ড পার্ট কিন্তু চলতেছে এখন অলরেডি, ডাইনামিক অপটিমাইজেশন। বুঝতে পারছি। লেকচার হিসেবে না, এখনো অনেকগুলো লেকচার বাকি আছে। ডাইনামিক অপটিমাইজেশন আরো, এটা কি ডাইনামিক অপটিমাইজেশন কি আরো কঠিন? কিছুটা তো কঠিন হবে, অ্যাডভান্স টপিক মানে তো আগের টপিক থেকে পরের টপিকটা একটু কঠিন হবে, তো স্বাভাবিক। আমার খালি কোনো পাস করতে পারলে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে আনসারটা একটু ভুল দিয়েছে, কারণ আমাদের ম্যাক্সিমাম এখানেই আসবে। আমরা তো কোনো ভুল করি নাই কোথাও, আমি এটা আবার চেক করলাম, কোথাও ভুল করি নাই আমরা। আচ্ছা, তো হতে পারে। হতে পারে যে ওদের কোথাও আনসার ভুল হয়েছে। হ্যাঁ, প্রসিডিউর হচ্ছে এটা, বুঝা গেছে? হ্যাঁ, প্রসিডিউরটা কি তাহলে রকম? এবার এখন তাহলে তাহলে আমরা ডোমেইন এভাবে, 2 তে, হ্যাঁ হ্যাঁ ডোমেন টুতে আমরা সেম কাজ ডোমেইন 2 করব। ডোমেন টু ওকে। হচ্ছে আমাদের এখানে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটির জন্য তখন আমি টেস্ট করব। তার মানে তখন আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য চেক করে রাখতেছি 1 জন্য, -1 জন্য, এবং পাশাপাশি আমাদের 0 জন্য চেক করতে হবে, ইনফিনিটির জন্য চেক করতে হবে। ইনফিনিটির জন্য কিভাবে চেক করব? জানি না। ইনফিনিটি একটা আনবাউন্ডেড জিনিস, তাই না? হুম। তো ইনফিনিটি যেহেতু আনবাউন্ডেড জিনিস, এখানে কিন্তু আমরা ওভাবে চেক করতে পারবো না। আমাদেরকে তাহলে যে কাজটা করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমাদের ফাংশনটা হচ্ছে x³ - 3x। আমরা 1 এর জন্য করলাম, কত পেয়েছিলাম? 1 এর জন্য করলে পাচ্ছিলাম -2, -1 এর জন্য করলে হচ্ছে পাচ্ছি +2, 0 এর জন্য করলে পাবো 0, এবং ইনফিনিটির জন্য করলে পাবো ইনফিনিটি, হুইচ ইজ আনবাউন্ডেড। মানে এটা কি করলেন ভাই? এই যে আমরা দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট এবং দুইটা বাউন্ডারি পয়েন্টের জন্য, আমরা তার ফাংশনের ভ্যালুটা বের করলাম। কিন্তু এখানে 1 দিলে -2 কিভাবে আসলো? এই যে ফাংশনে বসালাম, 1 দিলে কি হয়? 1³ - 3, ওকে 1, ঠিক আছে? ঠিক তো আছে। -1 আসছে, -1 বসালে 2 -2 আসছে, 0 বসালে 0 আসছে, এবং ইনফিনিটি বসালে আসছে আনবাউন্ডেড। মেইনলি হলো যে আগে যে ক্রিটিক্যাল পয়েন্টটা বের করেছি ডোমেইন 1 এর আন্ডারে, সেটা দিয়ে এবার সেকেন্ডটাকেও টেস্ট করতে হবে, তাই তো? না, আমরা তো এই ফাংশনের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি, সেটা তো আসলে ডোমেনের উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, দুইটার ও সাথে আচ্ছা, ক্রিটিক্যাল সরি সরি পয়েন্টটাকে সরি টেস্ট। সরি আমি একটু আগে যে কাজটা করছি সেখানে একটা, যে আমি বললাম যে আনসার ভুল হয়েছে কিনা, আসলে একটা ভুল হয়েছিল, আমি মাত্র ধরতে পারলাম। সেটা হচ্ছে এই ম্যাটটাতে আমরা দেখি এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা কত দেওয়া আছে। ক্রিটিক্যাল পয়েন্ট দেওয়া আছে 1 এবং -1, রাইট? আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি 1 এবং -1, কিন্তু আমাদের ডোমেইন দেওয়া আছে -4 থেকে -2, হ্যাঁ, -4 থেকে -2, এবং এটা ক্লোজ। এই দুটো যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট এই ইন্টারভ্যালের মধ্যে নাই, দুইটা পয়েন্ট নাই, ইন্টারভ্যালের বাইরে, রাইট? এক্স্যাক্টলি। সো আমরা এই ইন্টারভ্যাল নিয়ে যখন কথা বলতেছি, তখন আমরা তাহলে আসলে আমরা এই ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। ক্রিটিক্যাল পয়েন্ট টোটালি আউট অফ সিলেবাস। আচ্ছা, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টটা তো আগে বের করতে হবে, তাই না? ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে, বের না করে আমরা বুঝবো কিভাবে যে এটা আমাদের ইন্টারভ্যালের মধ্যে আছে কি নাই? ও হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে -4 এবং -2 এই এই ইন্টারভ্যালটার মধ্যে তো নেই। রাইট। এখন যেহেতু আমাদের ইন্টারভ্যালটা ক্লোজ, ইন্টারভ্যালের মধ্যে যেহেতু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট নাই, যদি থাকতো তাহলে আমরা টেস্ট করতাম, যেহেতু নাই তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য টেস্ট করবো না, আমরা টেস্ট করবো শুধুমাত্র -4 এবং -2 এর জন্য। -4 এর জন্য ভ্যালু আসতেছে -52, -2 এর জন্য ভ্যালু আসতেছে -2। সো আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি
যে যেহেতু -52 -2 থেকে অনেক বেশি ছোট, এখানে আমরা গ্লোবাল মিনিমা পাবো আর -2 তে গ্লোবাল ম্যাক্সিমা পাবো। এটাই হচ্ছে আমরা তাহলে এই ইন্টারভ্যালের জন্য গ্লোবাল ম্যাক্সিমা। -2টা, রাইট। আর -52টা হয়ে যাবে গ্লোবাল মিনিমা। গ্লোবাল মিনিমা, -4 এ গ্লোবাল মিনিমা পাবো। ওকে, ঠিক আছে। সেকেন্ড ডোমেইনের জন্য যখন আমরা করতে যাব, সেকেন্ড ডোমেইনটা হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি, এবং আমাদের যে -1 এবং -1 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা, আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট ছিল -1 এবং +1, তারা উভয়ই কিন্তু আমাদের এই ইন্টারভ্যালের একটা সদস্য, এটার মধ্যেই তো আছে না, এটার মধ্যেই ইনক্লুডেড। ইনক্লুডেড, হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটির মধ্যে ইনক্লুডেড। কিন্তু এই সেটটা তো সেমি বাউন্ডেড মেবি, যেটা এক পাশে ক্লোজ আর এক পাশে ওপেন। এটা হচ্ছে ক্লোজ ওপেন। তাহলে এখন আমরা এই 4টা বিন্দু 0, ইনফিনিটি, -1, 1 প্রত্যেকটা বিন্দুর জন্যই আমাদের ফাংশনের ভ্যালু টেস্ট করতে হবে। তাহলে আমরা এখন -1 এর জন্য কত পাচ্ছিলাম? -1 এর জন্য পাচ্ছিলাম, একটু আগে বের করছি আমরা, -2 পাচ্ছিলাম। 1 এর জন্য পাচ্ছিলাম হচ্ছে 1 এর জন্য পাচ্ছিলাম -2, আর -1 এর জন্য পাচ্ছিলাম 2, 0 এর জন্য পাচ্ছি 0, এবং ইনফিনিটির জন্য পাচ্ছি আনবাউন্ডেড ভাবে ইনফিনিটি। তো এটা আমাদের আনবাউন্ডেড, যেহেতু আনবাউন্ডেড এটা আমাদের হিসাবের বাইরে। আনবাউন্ডেড নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা কথা বলবো। তাহলে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি -2 তে আমরা পাচ্ছি তাহলে গ্লোবাল, -2 সবচেয়ে ছোট, তার মানে আমরা 1 এ পাচ্ছি গ্লোবাল মিনিমা। ওকে, আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 2, সো -1 এ পাচ্ছি আমরা গ্লোবাল ম্যাক্সিমা। গ্লোবাল কিন্তু এটা তো ম্যাক্সিমা, -1টা তো নেগেটিভ, তাহলে গ্লোবাল অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটা কি নেগেটিভ বা পজিটিভ এটার উপর ভ্যারি করে না? না না না, এটা ভ্যারি করবে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি। আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি না, সো আমাদের এখানে ম্যাক্সিমাম মিনিমামটা ভ্যারি করতেছে, যেটা বড় সেটা আমরা এই জায়গায়, এবং -1, 1 এবং 0 এই তিনটে বিন্দুতে আমরা গ্লোবাল ম্যাক্সিমামা গ্লোবাল মিনিমামটা এই তিনটে বিন্দুতেই থাকবে আমাদের। এখন দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা এই -1, f(1) এবং f(0) এই তিনটের মধ্যে সবচাইতে এখানে বড় সবচাইতে হচ্ছে 1, বড় হচ্ছে এখানে, সরি এখানে না, 1। এখানে না, এখানে না, সবচেয়ে বড় হচ্ছে গিয়ে এখানে 2, 2 সবচেয়ে বড় এই জায়গায় পাচ্ছি, সো তার এটা ম্যাক্সিমা। আচ্ছা, আর এখানে পাচ্ছি -2 সবচেয়ে ছোট, সো এটা হচ্ছে মিনিমা। মিনিমাম। এবং এখানে পাচ্ছি 0, এটা আসলে ম্যাক্সিমাও না মিনিমাও না, এটা লোকাল কিছু একটা, লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমা। ওকে, হতে পারে। রাইট, ঠিক আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমা বের করে ফেলতে পারলাম। ওকে, এটা বোঝা গেছে? হ্যাঁ, মোটামুটি তো বুঝলাম। এটা কত, বি না না সি? সি। সি। এখানে আরেকটা কথা আছে, একটা কথা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু ক্রিটিক্যাল পয়েন্টে আমরা সবসময় ম্যাক্সিমা বা মিনিমা পাই, এবং ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 1 এবং -1, সো 2 তে -1 এ আমরা ম্যাক্সিমা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লোকাল। 1 এ পাচ্ছি হচ্ছে মিনিমা, সেটা হচ্ছে লোকাল। এখন আমরা চেক করতে হবে লোকাল গুলোর মধ্যে সবচাইতে ছোট কে, আর লোকাল গুলোর মধ্যে সবচাইতে বড় কে। লোকাল মিনিমা গুলোর মধ্যে -2 হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে আমাদের গ্লোবাল, এই লোকালটাই গ্লোবাল, তাই না? আর ম্যাক্সিমা গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমা গুলোর মধ্যে এখানে -2 আছে, আর একটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি আছে না? ইনফিনিটি আসলে আনবাউন্ডেড হলেও যে আমাদের এখানে কনসিডার করতে হবে। তো যেহেতু লোকাল ম্যাক্সিমার চেয়েও বড় ভ্যালু এখানে এক্সিস্ট করতেছে, এবং বড় ভ্যালুটা আননোন, আনবাউন্ডেড এবং আননোন, আনবাউন্ডেড এবং আননোন, সো আমরা এখানে বলবো যে কোনো গ্লোবাল
ম্যাক্সিমা নেই। বুঝা গেছে? কোনো গ্লোবাল ম্যাক্সিমাম নেই। আচ্ছা, কেন নেই? কারণ এই ইনফিনিটি যেটা সেটা তো আনবাউন্ড আনবাউন্ডেড। এখন একটা লোকাল ম্যাক্সিমাম আমরা এবং পাচ্ছি, কিন্তু আরেকটা ম্যাক্সিমাম আমাদের যেটা হওয়ার কথা সেই ম্যাক্সিমাটা আনবাউন্ডেড এবং আননোন। তার মানে আমরা কোনো ম্যাক্সিমা আসলে গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল পাবো না। ম্যাক্সিমাম। গ্লোবাল ম্যাক্সিমা পাবো না, একটা লোকাল ম্যাক্সিমা পাবো কিন্তু সেটা গ্লোবাল না, রাইট? ওকে, বুঝা যাচ্ছে? মুছে ফেলবো? হ্যাঁ মুছে ফেলবো। আচ্ছা, তারপরের ম্যাথটা আমরা দেখি। ডি নাম্বারের ম্যাথটাতে ডেরিভেটিভটা আমরা দেখি, এটা কত আমাদের এক্স স্কোয়ার্ড বাই এক্স প্লাস ওয়ান। যদি আমরা এটাকে ডেরিভেটিভ বের করি তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার্ড এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস, আচ্ছা আমরা কি এই ফর্মুলা জানি? ইউ বাই ভি এর ফর্মুলা ডেরিভেটিভের জন্য। না জানি না। না, ইউ বাই ভি যদি দুইটা এক্স এর ফাংশন হয় তাহলে তাদেরকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার থাকবে নিচে, উপরে থাকবে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ। ঠিক আছে? তো এটা যেটা এটাই দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান ইউ বাই ভি, ভি আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমাদের নিচে যেটা ভি থাকবে সেই ভিটাকে আমরা নিচে হোল স্কোয়ার আকারে লিখলাম, উপরে ভি কে দেখলাম এবং ইউ কে ডেরিভেটিভ করলাম। ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে আসে টু এক্স, রাইট? ওকে। মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ভি, ভি কে ডেরিভেটিভ, ভি কে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান কে ডেরিভেটিভ, এক্স প্লাস ওয়ান কে যদি আমরা ডেরিভেটিভ করি পাবো ওয়ান। ওকে, কিন্তু বুঝিনি এক্স প্লাস ডেরিভেটিভ কিভাবে হলো। আচ্ছা আমি তোমাকে একটু বলি। আহ, এই ম্যাথস গুলো প্র্যাকটিস শুরু করার আগে তুমি যখন বাসায় যাবে না, বাসায় গিয়ে ম্যাথ গুলো শুরু করার আগে হ্যাঁ ডেরিভেটিভের হ্যাঁ, ফর্মুলা গুলো একটু ভালো করে দেখে নেবে। ডেরিভেটিভের ফর্মুলা যদি আমরা না যাই ওকে তাহলে কিন্তু এই ম্যাথ গুলো করতে পারবো না। ইউ বাই ওকে। ভি এর ফর্মুলা হচ্ছে এটা, ইউ বাই ভি এর ফর্মুলা। আর একটা হচ্ছে কি ইউ ভি এর ফর্মুলা একটা আছে, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, গুণ আকারে থাকলে ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ প্লাস ভি কে রেখে ইউ কে ডেরিভেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ইউ ভি এর ফর্মুলা আর এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা। এই দুইটা ফর্মুলা কিন্তু শিখতে হবে। আচ্ছা তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখন তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে চাই। তো 1 মিনিট, একটা কল এসেছে প্লিজ।
হ্যালো, হ্যাঁ ভাই শুনছি। যা বলছিলাম, ওই যে এটা বলছিলাম আপনি হ্যাঁ ডেরিভেটিভ আমার করলেন হয়তো বা আমার সুপারভাইজার কল ইউ বাই দিচ্ছে, ভি। একটু পরে হয়তো বা আবার ফোন দিবে। যাই হোক, এই আপনি ধরনের যে ডেরিভেটিভের যতগুলো ফর্মুলা ছিল সবগুলো হচ্ছে গিয়ে রেখে নিয়ে তারপরে ম্যাথগুলো করা শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথের আবার প্রত্যেকটা স্টেপে আবার হচ্ছে গিয়ে আটকে যেতে হবে। সো আমি এটা বুঝতে পারছি। ম্যাথটা আবার শুরু করতেছি। এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান। আমি সুবিধার জন্য এই ফর্মুলাটা ইউ বাই ভি এর ফর্মুলা যেটা আমরা এখন ইউজ করব সেটা ডান পাশে লিখছি। নিচে হবে ভি স্কোয়ার, ভি উপরে ইউ কে ডেরিভেটিভ মাইনাস ভি কে রেখে, সরি ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ। ঠিক আছে, সো এখানে ইউ হচ্ছে তাহলে এক্স স্কোয়ার, ভি হচ্ছে এক্স প্লাস ওয়ান। আমরা যখন ডেরিভেটিভ করব নিচে তখন ডান পাশের ফর্মুলার সাথে একটু মিলাই দেখো। আমি লিখছি, না বুঝলে বলবে। ইউ মানে কত? এক্স প্লাস ওয়ান। ইউ মানে হচ্ছে কি উপরে যেটা আছে, ইউ কি উপরে আছে এখানে, ইউ হচ্ছে উপরেরটা, ভি হচ্ছে নিচেরটা। ওকে। তাহলে এখন আমরা যদি ডেরিভেটিভ করি আরো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার টু এক্স এর সাথে ডেরিভেটিভ করলে পাচ্ছি টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ানকে যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আমরা পাবো ওয়ান প্লাস জিরো, তাই না? জি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এখন আমরা চাই ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে। ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু হতে হবে জিরো। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু ইকুয়াল টু জিরো লিখলাম এবং আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু আসতেছে এইটা, this thing equal to 0, so we evaluate the value of x, we get x squared plus 2x equal to 0, take the common x, then we get x equal to 0 and minus 2, right? জিনিসটা কি বোঝা গেছে? ওটাকে আবার বোঝার চেষ্টা করতেছি। বোঝা না বুঝলে আমাকে বলো। জি। না এখানে প্রথমে তো ইউ কে ভি এর জায়গায় ভি এর পরিবর্তে আবার ইউ কে ফার্স্ট ডেরিভেটিভ যেটা করলেন প্রথম লাইনে, আবার তার সেকেন্ড লাইনে কি আবার ডেরিভেটিভ করলেন না? না না, আমি প্রথম লাইনে ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটা এমন হবে। লেখার পরে আমরা এখানে সেকেন্ড লাইনে কি করেছি, যেমন এখানে এই যে এই কাজটা এখানে করছি, এটাকে এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে টু এক্স আসে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে গিয়ে এক্স কে ডেরিভেটিভ করলে আসে ওয়ান, প্লাস ওয়ান কে ওয়ান ডেরিভেটিভ করলে আসে জিরো। জিরো। ওকে, তারপর জাস্ট নর্মাল সিম্পলিফিকেশন। বুঝতে পেরেছি। ওকে, তার নিচে এটা আর কিছু করলেন না? না এটা কিছু করলাম না। তারপর না, আমরা যেমন এক্স প্লাস ওয়ান স্কোয়ারটাকে আমরা এক্স প্লাস ওয়ান দুইভাবে দরকার লিখতে নেই, পারতাম না? দরকার নেই, কারণ এটা ওকে, আমরা করতে যাচ্ছি ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে যাচ্ছি। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য কিন্তু আমাদের এই প্লাস ওয়ান হোল স্কোয়ার তো জিরো হয়ে যাচ্ছে ডান পাশের সাথে গুণ হয়ে। ওকে, তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালু যখন বের করব, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পাচ্ছি হচ্ছে জিরো এবং মাইনাস টু। ওকে। কি বুঝেছি। এরপর আমাদের কাজ হচ্ছে এখন ম্যাক্সিমা বের করার জন্য আমাদের এখানে ফার্স্টে যে ডোমেইনটা দেওয়া আছে d1 ইকুয়ালস টু 0 এবং 10, আমি লেফট সাইডটা মুছে ফেললাম। আমরা তাহলে 0 এবং 10 এই ইন্টারভ্যালের মধ্যে আমরা এখন তার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে চাই এবং ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 এবং মাইনাস টু।
সো জিরো কিন্তু আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে একটা সদস্য, ইন্টারভ্যালের একটা মেম্বার, কিন্তু মাইনাস টু 0 এবং এই -2 মাইনাস টু কিন্তু ইন্টারভ্যালের কোনো মেম্বার না, রাইট? কেন? জিরো থেকে 10 এর মধ্যে কি -2 আছে? না, 0 এই নেগেটিভ পাশে আছে, 0 পজিটিভ পাশে নেগেটিভ তো নেই। আসে নাই, হ্যাঁ, তার মানে আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে কি 0 থেকে 10 পর্যন্ত, এখানে 0 এখানে 10, এটুকুর মধ্যে -2 তো হচ্ছে এই জায়গায় বামে কোথাও, তার মানে আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে তো নেই, তাই না? না, তার মানে আমরা জিরোকে এখানে আমরা এখানে কনসিডার করবো না, জিরোকে আমরা এখানে এক্সক্লুড করে দিব, -2কে এক্সক্লুড করে দিব, -2কে আমরা ওকে। কনসিডার করছি না। তাহলে আমরা এখন এখানে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি 0, বাউন্ডারি পয়েন্ট পাচ্ছি 0 এবং 10। দ্যাট মিনস আমাদের আসলে 0 এবং 10 এই দুইটা বিন্দুতে যদি আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এই ইন্টারভ্যালের জন্য, D1 ইন্টারভ্যালের জন্য। তাহলে আমরা এখন f অফ 0 যদি নিই, f অফ 0 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। ফাংশন দিকে ভালো করে লক্ষ্য করো, x এর ভ্যালুতে আমরা 0 বসাই, উপরে পুরোটা 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ফুল ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে, রাইট? 0 হয়ে যাবে এক্স্যাক্টলি। আর x এর ভ্যালু যদি -2 না, x এর ভ্যালু 10 বসাবো, x এর ভ্যালু যদি 10 বসাই আমরা পাচ্ছি 100/11, 100/11. Obviously f of 0 is less than f of 10, hence we say this 0 তে আমাদের গ্লোবাল, এবং শুধুমাত্র যেহেতু একটাই থাকতেছে মিনিমা, এটা হচ্ছে আমাদের মিনিমা, এবং এই মিনিমাটা যেহেতু একটাই লোকাল মিনিমা, তো এটাই হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমা, এবং 10 এ পাচ্ছি আমরা ম্যাক্সিমা, এবং ম্যাক্সিমার সংখ্যা যেহেতু একটাই, সো আমরা এটাকে বলতে পারি গ্লোবাল ম্যাক্সিমা, রাইট? জি। আমাদের হয়ে গেল D1 ইন্টারভ্যালের জন্য আমাদের কাজ শেষ, ম্যাক্সিমাম মিনিমাম আমরা বের করে ফেলতে পারছি। We have successfully identified our global maxima and global minima. জি। আচ্ছা, আমরা এখন D2 D2 তে এর জন্য করব। D2 এর জন্য আমি হেল্প করব, তুমি নিজেই একটু আমাকে বলো যে কি করতে হবে। আমি হেল্প করব, যেমন D2 ইকুয়ালস টু হচ্ছে 0 এবং ইনফিনিটি। আমরা এখন দেখি যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা। তুমি বলো, 0 কি আছে ইন্টারভ্যালের মধ্যে? 0 আছে কিন্তু -2 তো নেই। 0 আছে, -2 স্টিল -2 নেই এখানে, তো -2 আমরা এখানে কাউন্ট নেই। করব না, মানে আমরা এখানে কাউন্ট যেহেতু করব চট্টগ্রামে যে হুম। শুধু 0। আমাদের মানে এখন 0 এবং ইনফিনিটি, ক্রিটিক্যাল পয়েন্ট 0, বাউন্ডারি পয়েন্ট 0 এবং ইনফিনিটি, এই দুটো পয়েন্টের জন্য আমরা এখন তাহলে চেক করব। তাহলে f অফ 0 কত পাচ্ছি? 0 মানে 0, 0, এবং f অফ ইনফিনিটি মানে ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে আমাদের এখানে গ্লোবাল ম্যাক্সিমা কে হবে? এখানে মিনিমা কে গ্লোবাল হবে? ম্যাক্সিমাম হবে ইনফিনিটি। এটা হবে আমাদের ম্যাক্সিমা এন্ড হেন্স গ্লোবাল গ্লোবাল ম্যাক্সিমা। 0 হবে আমাদের মিনিমা এন্ড হেন্স গ্লোবাল মিনিমা, রাইট? যখন গ্লোবাল মিনিমাম বলেন হ্যান্স আবার গ্লোবাল মিনিমাম, তাহলে মানে মানে হচ্ছে কি, যেহেতু দুইবার আমাদের বলা। একটাই মিনিমা, আমি তোমাকে বোঝার জন্য বলছি, যেহেতু একটাই মিনিমা, আচ্ছা, লোকাল মিনিমা একটাই, তাহলে সেটাই গ্লোবাল মিনিমা হবে, তাই না? জি। যদি আমাদের একাধিক মিনিমা আসতো, 3-4টা মিনিমা আসতো, তাহলে আমরা সে 3-4টার মধ্যে কনসিডার করতাম যে কোনটা সবচেয়ে ছোট, তখন সেটাকে গ্লোবাল মিনিমা বলতো। এখন যেহেতু আমাদের একটাই মিনিমা, তার কারোর সাথে কম্পিটিশন নেই, সো সে নিজেই গ্লোবাল মিনিমা। জি। এটাকে আমাদের ফার্দার চেক করার মতো জন্য কিছু দরকার হচ্ছে না, রাইট? আচ্ছা, হ্যাঁ। এখন এখানে আমরা বলতেছি যে ইনফিনিটিতে গ্লোবাল ম্যাক্সিমা থাকবে, কিন্তু ইনফিনিটি কি আসলে কোনো নাম্বার? ইজ ইট এ নাম্বার? ইনফিনিটি এটা তো কোনো নাম্বার না, তাই না? এটা So, কোনো নাম্বার না, কিন্তু এটা একটা এটা দিয়ে আইডিয়া। তো নাম্বার ডিফাইন করে। এটা কোনো নাম্বার না, এটা যখন একটা আপনি আইডিয়া, এটা দিস ইজ এ কনসেপ্ট। ইনফিনিটি ইজ এ ওকে কনসেপ্ট, কনসেপ্ট। ইটস নট এ নাম্বার, রাইট? বিকজ আমরা জানি দুইটা ওকে। নাম্বারকে যোগ বিয়োগ করা যায়, ইনফিনিটিকে কি যোগ বিয়োগ করা যায়? না, যায় না। সো এটা একটা কনসেপ্ট। সো এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা গ্লোবাল ম্যাক্সিমা বলছে, আসলে এখানে কোনো, দ্যাট মিন্স এখানে কোনো গ্লোবাল ম্যাক্সিমা আসলে নেই, নো ম্যাক্সিমা। সরি, ওকে, নো ম্যাক্সিমাম।
আর এখানে হচ্ছে মিনিমা, তো জিরো হচ্ছে একটা ডিফাইন্ড ভ্যালু, রাইট? জিরো যদি ডিফাইন্ড ভ্যালু, জি, আমরা এখানে বলবো এটা গ্লোবাল মিনিমা এক্সিস্ট করে, কিন্তু ম্যাক্সিমা এক্সিস্ট করে না, ওকে। সো জিরো হচ্ছে গ্লোবাল মিনিমা, রাইট? বাট কোনো ম্যাক্সিমাম নেই এখানে। এই ফাংশনের জন্য কোনো গ্লোবাল ম্যাক্সিমাম এই ইন্টারভ্যালের মধ্যে নেই। ওকে, ঠিক আছে, মুছে ফেলবো? হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা, আই থিঙ্ক আমি যে 4টা ম্যাথ করে দিছি, এখানে যে ই এফ জি এইচ আছে, আমার আই থিঙ্ক এক দুইটা তুমি ট্রাই করে আমাকে বলো যে না পারলে আমি তখন হেল্প করি, রাইট? যেমন এটাতে এক দুইটা নিজে ট্রাই না করলে তো হচ্ছে সব যদি আমি করে দিই তাহলে তো প্র্যাকটিসটা হবে না। আমি এক্সারসাইজ 2 তে চলে যাই। আচ্ছা, রুট ওভার গুলোর মান বের করবো কেমনে পরে? রুট ওভার, হ্যাঁ পারবে তুমি, জাস্ট হচ্ছে আমি যে প্রসিজারটা মেনটেন করছি সেই প্রসিজার মেনটেন করে আগে যাও, দেখবা যে ওগুলো আসলে ম্যাটারই করবে না। জাস্ট এই ইন্টারভ্যালটা, রুট টু ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যাল সমস্যা কি, রুট টু এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 0, রুট টু এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1.7305 সামথিং, ঠিক ওকে, আছে? তার মানে আমরা এর আশেপাশে যে কিছু পাবো, যে একটা তো ইন্টারভ্যাল জাস্ট, তাই না? এটা একটা, হুম, এটা কোথাও না কোথাও অবস্থান করতেছে। সো আমরা তার সাপেক্ষে শুধুমাত্র ম্যাক্সিমা ক্রিয়া পয়েন্ট ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা সেটা চেক করতে চাই, নাথিং এলস। সো প্রসিডিউর থেকে শুরু করে বাকি সবকিছু একই রকম। এগুলো একটু নিজের প্র্যাকটিস করো, ওকে, আর না পারলে আমি নেক্সট, তুমি এগুলো করে হচ্ছে কি আমাকে মেইল করো অথবা পাঠাও, আমি সেখানে দেখে কমেন্ট করব যে কি হচ্ছে। ওকে। তো আমরা কি এখন দিয়ে যাবো? আহ, 2 যাবো, হ্যাঁ 2 নম্বরে চলে যাবো আমরা। এক মিনিট প্লিজ। ওকে, তারপর দেখি এখানে এক্সারসাইজ নাম্বার 2 তে কি বলছে। এখানে আমাদের যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে লেভেল সেট। লেভেল সেট জিনিসটা কি? লেভেল সেট জিনিসটা বুঝতে হলে আমরা দেখি এখানে কিছু জি, ফাংশন দেওয়া আছে, ফাংশনগুলো লেভেল সেট। আচ্ছা, লেভেল সেট সম্পর্কে তোমার আইডিয়া কতটুকু আছে আমি সেটা একটু জানি প্রথমে, যেহেতু ক্লাস আছে, ক্লাসে করানো হয়েছে, তোমার কতটুকু আইডিয়া আছে? আইডিয়া আছে লেভেল সেট বা লেভেল কার্ভ? কোনো আইডিয়া নেই ভাই, বি ফ্র্যাঙ্কলি। আচ্ছা, না, না, লেভেল আপনি সেট আমাকে বা লেভেল কাইন্ডলি কার্ভ, একটু ডিফাইন করেন হোয়াট ইজ হ্যাঁ লেভেল আমি সেট, ডিফাইন তো অবশ্যই হাউ ইট করছি, আগে ওয়ার্কস। জানতে চাচ্ছিলাম যে কতটুকু জানো। যেমন ধরো আমরা এখানে একটা ফাংশন নিলাম, এই ফাংশন আমরা সিম্পলিফাইড একটা ফাংশন নিই, যেমন ধরলাম z ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা ফাংশন, যে ফাংশনের ভ্যারিয়েবল আছে এক্স এবং ওয়াই, এবং আরেকটা ভ্যারিয়েবল আছে জেড। 3টে ভ্যারিয়েবল আছে, এটা 3 ডাইমেনশনাল ইকুয়েশন। কি দেখলাম এটা, 3 ডাইমেনশনাল, হ্যাঁ 3D ডাইমেনশনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর পাশাপাশি আমাদের জেড এক্সিসও এখানে ইউজ হচ্ছে, তাই না? এক্স এক্সিস এবং এটা খুব ওয়াই সমস্যা এক্সিসে। হচ্ছে ভাই, আপনার নেট সমস্যা হচ্ছে না আমার নেট সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না। আমার নেট তো মনে হয় না সমস্যা হচ্ছে, আমি তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। না, আমার এখানে শোনা যায়, কিন্তু হঠাৎ করে যে এই আটকে যায়? আপনার আচ্ছা, এখন কি কথা, ঠিক হ্যাঁ আছে? অনেক মানে এত দ্রুত কথা বলতেছেন মনে হয়। ও আচ্ছা, ওই মাঝে মাঝে এটাকে ল্যাগিং হয় না, নেট ল্যাগিং হয়, হ্যালো, আটকে যায় তারপরে একসাথে খুব দ্রুত চলে আসে। এক্স্যাক্টলি, হ্যাঁ। নেটের প্রবলেমের কারণে হচ্ছে।
আচ্ছা, কত পর্যন্ত বোঝা গেছে? আমি যা যা বলছি সেটা কি বোঝা গেছে? আমরা একটা ইকুয়েশন এক সেকেন্ড ভাই, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা কোথায় চলে গেল? নেটের জালে আসলে থাকা মুশকিল। এখন কি ঠিক আছে? আমি আপনার মাইক আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই যে এখন আসছে, হ্যাঁ। আসছে, আচ্ছা। আমরা একটা এটা ইকুয়েশন কি নিচ্ছি, বললেন যেটা? থ্রি ডাইমেনশনাল একটা ইকুয়েশন নিচ্ছি আমরা, z ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওকে, প্লাস ওয়াই স্কোয়ার। এই ইকুয়েশনে এক্স এবং ওয়াই এক্সিস এর পাশাপাশি একটা জেড এক্সিসও কিন্তু আমাদের এখানে আছে, রাইট? ওকে, তো এই এক্সিস গুলো নিয়ে যখন আমরা কাজ করব, এক্স এবং ওয়াই এখানে আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এবং ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং জেড হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এর ইচ্ছা মতো আমরা যদি ভ্যালু বসাই, যে ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন্ড, সেই ভ্যালুর জন্য আমরা জেড এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো। তো দেখতে পাচ্ছি এক্স এর আমরা এখানে একটা ভ্যালু বসে, এখানে ভ্যালু বসে, জেড এর যে ভ্যালু পাবো এটা একটা থ্রি ডাইমেনশন অবজেক্ট পাবো, এবং জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসলে একটা কি বলবো, এই ইকুয়েশনটা হবে এইরকম, জাস্ট একটা কাপের মতো। আমি এখানে আঁকতে পারতেছি কিনা, জাস্ট এরকম আর কি, হ্যাঁ। এই ইকুয়েশনটা যদি আমরা ড্র করি, ইট উইল বি সামথিং লাইক দিস। থ্রি ডাইমেনশনাল ভাবে চিন্তা করতে হবে, বুঝা গেছে? থ্রি ডাইমেনশনালটা কিভাবে বুঝবো? এখানে তিনটে অ্যাক্সিস আছে না, এই যে এক্স অ্যাক্সিস, এক্স এবং জেড, এক্স ওয়াই জেড হ্যাঁ, হ্যাঁ, তিনটা আছে, সো এটা কিন্তু থ্রি ডাইমেনশনে চলে যাবে। ওকে, আমি আমি হচ্ছে লেভেল সেটটা বুঝাচ্ছি এখানে। সো লেভেল সেটের জন্য যে কাজটা করতে হবে, এক্স এবং ওয়াই যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এক্স এবং ওয়াই এর আমরা ইচ্ছা মতো ভ্যালু বসাই জেড এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পেতে পারি, রাইট? দ্যাট মিনস আমি যদি এখন এই জেড কে যদি একটা ভ্যারিয়েবল, জেড হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, জেড কে যদি আমরা ভ্যারিয়েবল আকারে কনসিডার না করে যদি আমরা জেড কে একটা কনস্ট্যান্ট আকারে কনসিডার করি, লেট থিংস জেড এ কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা ইচ্ছা মতো ধরতে পারি। যেমন ধরো আমি জেড এর ভ্যালু ধরলাম হচ্ছে 4, জেড এর ভ্যালু যদি আমরা 4 ধরি, তাহলে ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াচ্ছে? ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাই না? হ্যালো, জেড মাইনাস, আপনি মাইনাস দিলেন না যে? জেড এর ভ্যালু আমরা 4 ধরছি। ঠিক আছে, কিন্তু আপনি যে ইকুয়েশনটা ধরছেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কি আপনি ধরেছেন নাকি এ হ্যাঁ, নাম্বার আমি যে ধরছি, কোশ্চেনটা না দেয়া না আছে না ওটা? না, এটা না, এটা না, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, অলরাইট, হ্যাঁ। আচ্ছা, সো এই ইকুয়েশনের জন্য তাহলে আমরা জেড এর ভ্যালু যখন 4 ধরবো, ইকুয়েশন আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, রাইট? এবং এটা হচ্ছে একটা সার্কুলার ইকুয়েশন, এটা হচ্ছে একটা সার্কুলার ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে 2। রেডিয়াস, এক্স, এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, এটা হচ্ছে একটা সার্কুলার ইকুয়েশন যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 2। ওকে, দ্যাট মিনস আমরা এখানে এমন একটা জেড এর ভ্যালু ধরতেছি, যেই জেড এর ভ্যালুর জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্স ওয়াই এর ভ্যালু ধরে আমরা এই সেম জেড এর ভ্যালু পাবো। যেমন আমি যদি এক্স এর ভ্যালু, আমি এখানে একটা সেট লিখি, আমি যদি এখানে কিছু লেভেল সেট লিখি, যেমন যেমন আমি ধরলাম এক্স এবং ওয়াই এর ভ্যালুটা ধরলাম 0 এবং 2, তাহলে আমি পাচ্ছি 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত, 4 পাচ্ছি, তাই না? যেটা আমাদের জেড এর ভ্যালু। একইভাবে এক্স আমি, ওয়াই ইকুয়াল টু 0 টু, ওকে। হ্যাঁ, এক্স ওয়াই আমরা 2 0 ধরতে পারি, 2 0 ধরলে আমরা পারে, পাচ্ছি 4, যেটা আমাদের জেড এর ভ্যালু, আমাদের জেড এর ভ্যালুটা আমরা এখানে কনসিডার করছি, সেই ভ্যালুটা এখানে পাচ্ছি। তারপর আমরা ধরতে পারি হচ্ছে গিয়ে √2 ধরতে পারি, এক্স এবং ওয়াই এর ধরতে পারি, এক্স এবং ওয়াই এর ধরতে পারি
√2 এবং √2, তাহলে আমরা পাচ্ছি √2 হোল স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার ইকুয়াল টু 4। এটা কিন্তু জেড এর ভ্যালু। তারপর ধরতে পারি এক্স এর ভ্যালু ধরতে পারি 0 -2 ধরতে পারি, তাও আমাদের এখানে 4 আসবে। -2 0 ধরতে পারি, তার জন্য কিন্তু আমাদের 4 আসবে, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এইরকম অসংখ্য এক্স ওয়াই এর আমরা পেয়ার ভ্যালু নিতে পারবো, যে ভ্যালুগুলোর জন্য আমাদের এই ইকুয়েশনের ভ্যালু অলওয়েজ 4 হবে, ঠিক না? জি। এবং মজার ব্যাপার হচ্ছে এই এক্স এবং ওয়াই এর যতগুলা ভ্যালু আমরা এখানে ধরতে পারবো, এই সবগুলা ভ্যালুকে যদি আমরা গ্রাফ পেপারে, একটা 2 ডাইমেনশনাল গ্রাফ পেপারে ড্র করি, তাহলে এরা হবে একটা সার্কেল, যে সার্কেলের রেডিয়াস হবে 2, যেটার জন্য জেড এর ভ্যালু 4 হবে। আচ্ছা। একইভাবে আমরা যদি এখন জেড এর ভ্যালু 4 না ধরি, জেড এর ভ্যালু 4 ধরে আমরা এই গ্রাফটা পেলাম, জেড এর ভ্যালু 4 ধরে আমরা এই সার্কেলের গ্রাফটা পেলাম। জেড এর ভ্যালু 4 না ধরে যদি আমরা জেড এর ভ্যালু ধরলাম 9 ধরলাম, জেড এর ভ্যালু 9 ধরলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা সার্কুলার ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে 3। তার মানে আমরা এখন এখানে আরেকটা সার্কেল পাবো, অন্য কালার দিয়ে ড্র করি, সার্কেল পাবো যে সার্কেলের রেডিয়াস হবে 3। সো এটা ওকে। হচ্ছে আমাদের জেড ইকুয়াল টু 9। দ্যাট মিনস এই জেড এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াসের এখানে সার্কেল গুলো পাচ্ছি। এই যে প্রত্যেকটা সার্কেল পাচ্ছি, এর প্রত্যেকটা সার্কেলই হচ্ছে এক একটা লেভেল কার্ভ, বিকজ এই প্রত্যেকটা জন্য আমাদের এখানে ধরলাম যে জেড ইকুয়াল টু ধরলাম 16। সো দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে কি তাহলে কি কাজ করতেছি, জেড কে একটা কনস্ট্যান্ট আকারে ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি, এবং এক্স ওয়াই এর কোন কোন ভ্যালুর জন্য জেড এর সেই এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায় সেগুলোকে অ্যাজিউম করে আমরা এভাবে অনেকগুলো কার্ভ ড্র করতেছি। কার্ভগুলোকেই বলা হয় লেভেল কার্ভ বা লেভেল সেটস। একটা কল এসেছে, আমি একটু পরে ব্যাক করছি প্লিজ।
সরি, কি বলছিলাম? হ্যালো। বলছিলেন হ্যাঁ লেভেল কার্ভ নিয়ে কথা হচ্ছিল, লেভেল করবে যে লেভেল টপিকটা। সেটস। হ্যাঁ, লেভেল সেট নিয়ে যা বললাম এটা কি বোঝা গেছে? কিছুটা বুঝেছি, হ্যাঁ ওইটা একটু খুঁজতে গেছিলাম অনলাইনে আছে কিনা। ওকে, তার মানে ব্যাপারটা তাহলে কি করতেছে, যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার জেড এর ভ্যালুটাকে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরে নিব। ধরে নেওয়ার পরে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ ড্র করব। ঠিক আছে, যেমন এ নাম্বার ম্যাটারটা আমরা দেখতে পাচ্ছি জেড ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা জেড এর ডিফিনিশন ভ্যালু, যেমন আমরা জেড এর ভ্যালু নিতে পারি, লেটস সে কত হবে, বলো একটা ভ্যালু বলো, কত ভ্যালু নিতে চাও? নেন 1 3 বা কিছু একটা হুম, নেওয়া যায় না? এই জন্য আমি জিজ্ঞেস করলাম। এখানে খেয়াল করতে হবে আমাদের এটা ইকুয়েশনটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই না? হুম, এখানে যদি আমরা মাইনাস কমন নিই এক্স স্কোয়ার প্লাস পাচ্ছি জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। অবভিয়াসলি এক্স স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু, রাইট? শিওর। কারণ যে কোনো কিছুকে আমরা স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। অবভিয়াসলি ওয়াই স্কোয়ার একটা পজিটিভ ভ্যালু, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কম্বাইন্ড একটা পজিটিভ ভ্যালু। আর কোনো একটা পজিটিভ ভ্যালুর সামনে নেগেটিভ থাকলে আমাদের এই টোটাল জিনিসটা হচ্ছে একটা কি, অবভিয়াসলি একটা নেগেটিভ ভ্যালু, তাই না? এবং এই জিনিসটা অবশ্যই জেড এর সমান, তার মানে জেড কে অবশ্যই কি হতে হবে, নেগেটিভ হইতে হবে। নেগেটিভ হতে হবে। সো আমরা তাহলে এখানে জেড এর কোনো পজিটিভ ভ্যালু ধরতে পারবো না। না, তাহলে মাইনাস ধরি আমরা, -1 -3। রাইট, তো এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। তো এখানে আমরা পাচ্ছি তাহলে জেড এর ভ্যালু ধরলাম আমরা -4 ধরলাম। ধরি। -4 ধরলে লেট বা এখানে কেস 1 দিলাম, এটাকে আমি কেস 1 যেহেতু -4 ধরতেছি, আমাদের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে -4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হুইচ মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস হবে একটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাই না? এখন যদি আমি এই জিনিসটা গ্রাফ ড্র করি, আমি গ্রাফটা ড্র করতেছি বাম পাশে। আমি যদি এই গ্রাফটা এখন এখানে ড্র করি, উইল গেট সার্কেল with radius 4, with radius 2, because this is 2 squared, আর আমরা জানি x squared plus y squared equal to r squared, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে r। ওকে, সো এই থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা কেস 1 এর জন্য আমরা সার্কেল পাচ্ছি, যে সার্কেলের রেডিয়াস হবে এটা। এ পর্যন্ত ক্লিয়ার? না, কোন জায়গাটা ক্লিয়ার না? মানে আমরা যখন ড্র করলাম সেখানে হুম, বৃত্তটা গোল কেন হতে হবে? বৃত্ত গোল হবে না তো কি হবে? আই মিন এটা কিসের উপর বেসিস করে আমি ধরেন এটাকে। বৃত্ত ধরলাম, তাই তো? হ্যাঁ সেটাই এক্স্যাক্টলি। আচ্ছা, যেটা দেখো এখানে আমরা আচ্ছা, তার মানে এটা যে একটা সার্কুলার ইকুয়েশন এটা আমরা জানি না, তাই তো? জানি না, না। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমরা তাহলে এই কাজটা করবো, ইকুয়েশনগুলোকে আমরা চেক করে করে বসাবো। কিভাবে? আমরা এক্স এর যে কোনো একটা ভ্যালু এখানে লিখি, যেমন এক্স এর ভ্যালু আমরা ধরলাম হচ্ছে 3। ধরি। এক্স এর ভ্যালু 3 বসালে আমাদের ওয়াই ভ্যালু কত আসতেছে? ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। সো এক্স স্কয়ার এর যদি 3 ধরি আমরা পাচ্ছি 3 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। সো এক্স এর ভ্যালু কিন্তু এখানে 3 ধরা যাচ্ছে না, কারণ এক্স এর ভ্যালু যদি 3 ধরি আমাদের এখানে ওয়াই এর ভ্যালু -5 আসতেছে। এই ওয়াই স্কয়ার একটা পজিটিভ ভ্যালু, একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালুর সমান হতে পারে না, রাইট? সো হ্যাঁ, এক্স স্কয়ার ভ্যালু 3 আমরা ধরতে পারতেছি না। সো আমাদের এক্স এর ভ্যালুটা আমরা এমন ভাবে ধরতে হবে যেন সেটা 4 থেকে ছোট হয়। সো আমরা এক্স এর ভ্যালু 2 ধরলাম। এক্স এর ভ্যালু 2 ধরলে আমরা পাচ্ছি 2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4।
তার মানে আমরা y ইকুয়াল টু পাচ্ছি 0, রাইট? x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0। 3 দুগুণে 6 না 3 3 কেন? আচ্ছা -4, হ্যাঁ ওকে। 2 ধরলে y এর মান হয় 0, রাইট? দ্যাট মিন্স আমরা যখন x এর ভ্যালু 2 ধরবো, y এর ভ্যালু 0, দ্যাট মিন্স আমাদের পয়েন্ট এই জায়গায় থাকবে। একইভাবে যদি আমরা x এর ভ্যালু -2 ধরি, আমাদের y ভ্যালু পাবো 0। আর x এর ভ্যালু যদি আমরা 0 ধরি, y এর ভ্যালু পাবো, x এর ভ্যালু যদি আমরা 0 ধরি, ইকুয়েশন দেখি x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4, দ্যাট মিন্স y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আর x এর ভ্যালু 0 ধরলে y ভ্যালু পাচ্ছি একবার +2, 0 + 2, একবার হচ্ছে -2। এইটাই আমি বুঝতেছি না, মানে আপনি এই যে প্লাস মাইনাস রুট এগুলো কোথা থেকে নিয়ে আসলেন বা হুট করে কেন আসলো? y স্কয়ার ইকুয়াল আমরা 4 পাচ্ছি, রাইট? হ্যাঁ ওটা যখন আপনি আমরা x দুই এর মানটা পাশে 0 ধরলেন। ওকে, x এর ভ্যালু 0 দেন ধরলাম। এখন আমরা x এর ভ্যালু 0 ধরার পর পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু 4, আর যখন আমরা দুই পাশে রুট করতে যাই তখন আমাদের একটা প্লাস মাইনাস আসে। এটা ম্যাথমেটিক্স এর নিয়ম। বিকজ আমরা তাহলে আপনি এখানে আবার প্লাস মাইনাস 2 টা কোথায় পাইলেন? প্লাস মাইনাস রুট 4 আসতেছে, আর 4 কে রুট করলে 2 আসতেছে, প্লাস মাইনাস থেকেই গেল, যে এখানে প্লাস মাইনাস এখানে থেকে গেল। ওকে, লেটস সে এক্স স্কয়ার ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে r। তাহলে আমরা যখন এই স্কয়ারটাকে যখন এই পাশে ট্রান্সফার করব, আমাদের এখানে রুট r আসবে, ঠিক আছে, কিন্তু তার সাথে একটা প্লাস মাইনাসকে সে ইনভাইট করে নিয়ে আসবে। ওকে, বিকজ এটার রিজনটা কি? রিজন হচ্ছে আর কে যদি আমরা যেমন আর এ যদি আমরা ভ্যালু ধরি একটা, যদি আমরা আর ইকুয়াল টু লিখি 9 লিখি 9, তাহলে আমরা এখানে পাচ্ছি 9 কে রুট করলে 3 আর প্লাস মাইনাস। আমরা বলতে চাচ্ছি হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 9, এক্স এর ভ্যালু যদি আমরা 3 ধরি, 3 কে স্কয়ার করলে কিন্তু 9 আসে, -3 কে স্কয়ার করলেও কিন্তু 9 আসে, হ্যাঁ তাই না? দ্যাট মিন্স এক্স এর ভ্যালু 3 হতে পারে, -3 হতে পারে, এই কারণে এই প্লাস মাইনাস দেওয়া। এই কারণে যখন আমরা রুট দিব, এই ধরনের প্লাস মাইনাস চলে আসবে। সো আমরা পাচ্ছি x ইকুয়াল টু, যদি আমরা 0 বসাই, y ভ্যালু পাচ্ছি +2 এবং -2। সো আমরা এখানে একটা বিন্দু পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে 4টা বিন্দু পেলাম। আমরা যদি এই ধরনের আরো কিছু বিন্দু নেই, যেমন x এর ভ্যালু যদি আমরা এখানে 1 ধরি, তাহলে y এর ভ্যালু পাবো হচ্ছে প্লাস মাইনাস, y এর ভ্যালু পাবো হচ্ছে গিয়ে 3, দ্যাট মিন্স y ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস √3। এভাবে যদি আমরা অনেকগুলো বিন্দু এখানে বসাতে থাকি, তাহলে আলটিমেটলি আমরা যা পাবো সেটা একটা সার্কেলের ইকুয়েশন হবে। ওটা কি জি, বোঝা যায়? এবং মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, মানে এভাবে সার্কেল আমরা বের করতে পারি। পাশাপাশি আমরা সবসময় মনে রাখবো কিছু কিছু বেসিক জিওমেট্রিক্যাল শেপ আমরা মনে রাখবো ইকুয়েশন। যেমন 1 নম্বরে হচ্ছে সার্কেলের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, যার রেডিয়াস হবে এক্স r। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন অফ সার্কেল। ওকে, ঠিক আছে? তো একটা ঠিক সার্কেল আছে। ইকুয়েশন আমরা এখানে দেখলাম। তাহলে আমরা কেস 1 এর জন্য সার্কেল ইকুয়েশন পেলাম, যে সার্কেলের জন্য আমরা 4 পাচ্ছি। 4 মানে যদি আমরা এই ফরম্যাটে যদি লিখি, সার্কেলের ইকুয়েশনের ফরম্যাটে যদি লিখি, তাহলে 2 স্কয়ার লিখতে পাবো। দ্যাট মিন্স 2 রেডিয়াসের একটা সার্কেল আমরা এখানে পাবো, যে সার্কেলের রেডিয়াস হবে 2। এটা তাহলে কেস 1 এর জন্য। দ্যাট মিন্স z ইকুয়াল টু 4 এর জন্য, z ইকুয়াল টু -4 এর জন্য, z ইকুয়ালস টু -4 এর জন্য আমরা এই ফিগারটা পেলাম, লাইন কার্ভ। ঠিক আছে? এখন আমরা এই সেম জিনিসটা z এর অন্য কোনো ভ্যালুর জন্য করব। সেম কাজটা আমরা z এর অন্য কোনো ভ্যালুর জন্য করতে পারি কিনা। পারি। যেমন আমরা এখন z এর ভ্যালু ধরলাম হচ্ছে কেস 2, z এর ভ্যালু ধরলাম মাইনাস -9 ধরলাম।
ইকুয়েশন তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, যেটাকে লেখা যায় সার্কেলের ইকুয়েশন আকারে যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। সো এটা হবে একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 3। সো আমরা যদি এখন এখানে একটা সার্কেল ড্র করি 3 রেডিয়াসের। আমার একটা কোয়েশ্চেন ছিল, যদিও এটা অনেক বেসিক টাইপের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 9, তাহলে মাইনাস চলে গেল কেন? আমরা দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল আউট করলাম, এখানে একটা মাইনাস এক্স ছিল, দুই পাশে আমরা মাইনাস 1 দিয়ে গুণ করলাম। ঠিক আছে। দুই পাশে মাইনাস 1 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে মাইনাস 1 দিয়ে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়। একইভাবে এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায় এবং এটা মাইনাস 9টা প্লাস 9 হয়ে যাবে। বুঝতে পারছি। মানে আমরা এখন এখানে যে গ্রিন কার্ভটা ড্র করলাম সার্কেলটা, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস 9 এর জন্য। ওকে, একইভাবে আমরা এখন জেড এর নতুন একটা কেস ধরবো। জেড এর ভ্যালু যদি আমরা এখন কালার চেঞ্জ করি, জেড এর ভ্যালু যদি আমরা এখন মাইনাস 16 নেই, এটা কিন্তু খেয়াল করো আমি কিন্তু প্রথমে মাইনাস 4 ধরছি, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 9 ধরছি, আবার মাইনাস 16 ধরছি। তাহলে আমি কিন্তু যে নাম্বারগুলোকে চুজ করতেছি এই ম্যাথের জন্য, নাম্বারগুলো আমি চুজ করতেছি যেন এদের সবাইকে স্কয়ার আকারে লেখা যায় সেভাবে চুজ করতেছি, বিকজ ইকুয়েশনটা আমাদের সার্কেল হবে। সার্কেল হওয়ার জন্য আমাদের স্কয়ার হওয়া জরুরি, তাই না? তাই আমরা রেডিয়াসটা খুব ইজিলি ধরতে পারবো। 16 হচ্ছে 4 স্কয়ার। দ্যাট মিন্স আমি এখন যদি এখানে রেড কার্ভ ড্র করি, সেটা হচ্ছে আমার ইট উইল বি সামথিং লাইক হয় নাই এরকম কিছু একটা, এবং হ্যালো 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 হ্যাঁ মেবি একটু কানেকশনের প্রবলেম করতেছিল, এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এমনি আজকে একটু প্রবলেম দেখা যাচ্ছে, বুঝতেছি না কিছুক্ষণ পর পর। মেবি আমার এখানেই প্রবলেম, বাংলাদেশ তো, ব্যাপার না। বাংলাদেশে অনেক কিছুই হতে পারে। তো তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, তাহলে জেড এর ভ্যালু মাইনাস 16 জন্য এখানে আমরা আরেকটা সার্কেল পাচ্ছি। সো আমরা এইভাবে জেড এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ধরে ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ এখানে ড্র করতে পারি, এবং যতগুলো কার্ভ ড্র করবো এদের সবাইকে মিলে আমরা যে সেটটা পাবো, যতগুলো কার্ভের সেট পাবো, এই প্রত্যেকটা কার্ভের সেট মিলে আমাদের লেভেল সেট গঠন করবে। ওকে, বুঝা গেছে? হ্যাঁ এখন মোটামুটি বোঝা গেছে। এটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য কোন ভিডিও দেখবো? এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা মোটামুটি। ফ্যান্টাস্টিক জিনিস দেখাবো। আচ্ছা কি জিনিস? ফ্যান্টাস্টিক জিনিস। আচ্ছা। ফ্যান্টাস্টিক জিনিসটা হচ্ছে, আমি কিন্তু মনে আছে একটু আগে বলেছিলাম জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা এই ধরনের একটা কাপ সার্কেল ইকুয়েশন করে। কাপকে হ্যাঁ করে। রাইট রাইট। এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড, দ্যাট মিনস এখানে জেড এর ভ্যালু সবসময় নেগেটিভ হবে। সো এখন যে কাজটা হবে, এই কাপটা জাস্ট একই থাকবে কিন্তু কাপটা জাস্ট উল্টে যাবে। আচ্ছা কাপটা জাস্ট উল্টে যাবে, আর কাপটা উল্টে গেলে কেমন দেখাবে? ইট উইল বি আপনার মুখটা নিচে সামথিং চলে যাবে। লাইক ক্যাপ, এখন ক্যাপের মতো হয়ে যাবে, হুম, তাই না? ক্যাপও বলতে পারেন বা পিরামিডও বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলতে পারি। না, ক্যাপের তো নরমালি মাথাটা একটু গোলাকার থাকে, পিরামিডের মাথা তো আবার একটু সুচারু থাকে, শার্প থাকে, আচ্ছা আমরা শার্প তাহলে চাচ্ছি। ক্যাপই বলি। এই ধরনের কিছু একটা হবে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যে আসলে যে কার্ভগুলো ড্র করলাম, এই কার্ভগুলো আসলে এখানে কি? এই কার্ভগুলো হচ্ছে, let me draw the full thing first. এই এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জিরো। জেড এর ভ্যালু যদি আমরা জেড এর ভ্যালু জিরো আছে, জিরোতে না আসি, আমরা প্রথমে আমরা যে এই ব্লু কালারের কার্ভটা ড্র করেছিলাম, ব্লু কালারে ফিরে আসি। ব্লু কালারের জন্য আমরা জেড এর ভ্যালু কত ধরেছিলাম?
-4 না, যেখানে কিন্তু আছে -4 -4, দ্যাট মিন্স ওহো কি করছি আমি কথা বলতে বলতে এটা ভুল করে ফেলছি। আমাদের কার্পাত অ্যাক্সিসটা তো এরকম না, আমাদের অ্যাক্সিসটা হচ্ছে এরকম, অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস হচ্ছে এইদিকে, এক্স অ্যাক্সিস হচ্ছে এইদিকে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইদিকে। 3 ডাইমেনশন তো বোঝার সুবিধার জন্য আমরা নরমালি যেভাবে আঁকি সেভাবে ড্র করি। এক্স অ্যাক্সিস এদিকে, জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এদিকে, জেড অ্যাক্সিস এদিকে। ওকে, this is x axis, this is y axis, this is y axis, and this is z axis. z axis এর এই উপরে, হ্যালো মানে কি মারামারি চলতেছে নাকি? হ্যালো না ভাই, এটা বাইঞ্চোর, সরি, একটা স্টুপিড কোড আছে। জি বলেন। আমি ভালো যে মারামারি করতেছে নাকি ওখানে তো, হোয়াটএভার। যা বলছিলাম না, এটা হচ্ছে আমাদের আচ্ছা, এক্স ওয়াই জেড অ্যাক্সিস। হ্যাঁ, হুম। জেড অ্যাক্সিসের পজিটিভ দিক হচ্ছে এটা, আর আমরা আচ্ছা। জানি এই ইকুয়েশনের জন্য জেড হবে সবসময় নেগেটিভ, তার মানে আমরা এখানে জেড এর নেগেটিভ দিকটা পাবো এইভাবে নিচের দিকে, তাই না? জি, ওয়াই এর নেগেটিভ দিকটা হচ্ছে এদিকে, জেড এর এক্স এর নেগেটিভ দিকের দিকে, ওয়াই এর নেগেটিভ দিকটা হচ্ছে এদিকে। এখন দেখো জেড এর ভ্যালু যখন আমরা -4 ধরেছিলাম, জেড এর ভ্যালু -4 কোথায়? এখানে যদি 0 হয়, জেড এর ভ্যালু -4 সামহার লাইক এখানে না? -4, হ্যাঁ। এবং এই -4 বিন্দুতে যদি জেড এর ভ্যালু -4 এর জন্য যদি আমরা এই যে ক্যাপটা, এই ক্যাপটাকে যদি ডাইসেক্ট করি, মানে এই জায়গায় যদি -4 এর জন্য যদি আমরা জায়গায় কেটে ফেলি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেই জিনিসটাই হচ্ছে আমাদের আসলে এই সার্কেলটা, ব্লু সার্কেলটা। এই জাস্ট এই ব্লু সার্কেলটাকে আমরা 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে এনে এভাবে দেখাইছি। ওকে, একইভাবে আমাদের যেই গ্রিন কালারের সার্কেলটা ছিল তার জন্য আমরা জেড ভ্যালু -9 ধরেছিলাম, -9 যদি এখানে কোথাও হয় তাহলে আসলে এই জিনিসটা -9 এর জন্য কার্ভটা, এই সার্কেলটা কিন্তু আসলে এরকম। এখন একটা কেটে ক্যাপ, ফেললাম, ওকে। একটা ক্যাপকে যখন আমরা 2 ডাইমেনশনাল ভাবে কেটে ফেলবো তখন সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সার্কেল হবে, তাই না? রাইট কিনা? রাইট। রাইট, এই প্রত্যেকটা সার্কেলই আসলে, এই সার্কেলগুলোই আসলে সেই সার্কেলগুলা আমরা এখন ড্র করলাম, এটাই আসলে সেই সার্কেল। এই যে হলো -16 এর জন্য, এখানে যদি -16 হয়, -16 জন্য এই সার্কেলটা আমরা পাবো, সেই সার্কেলটা হচ্ছে আমাদের এইখানকার রেড সার্কেল। দ্যাট মিনস আমরা এই 3 ডাইমেনশনাল যে অবজেক্টটা, এই অবজেক্টটার 2 ডাইমেনশনাল প্রজেকশনটাকে ড্র করলাম। 2 ডাইমেনশনাল প্রজেকশন। জি, Isn't that cool? a bit, A bit. কারণ আমি কম বুঝি তো ভাই, বুঝলে তো এটা আমার জন্য অনেক কুল থাকতো। আচ্ছা, এখন কি কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা, আর ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে কিনা? একটু ক্লিয়ার, হ্যাঁ। এখন আমি একটা জিনিস দেখাই। লেভেল আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমিও কোব ডগলাস ফাংশন দেখি, তোমাদেরকে কোব ডগলাস ফাংশন পড়াইছে। কোব আচ্ছা, ডগলাস তো ফাংশন আমাদের তো কথা কোব ডগলাস আমাদের সব ফাংশন তো করাই ফেলছে। ওই জিনিস তো আমরা পড়ি না, কারণ এটা তো আসলে ইকোনমিক্স এর ফাংশন। আচ্ছা, আচ্ছা, কোথায় দেখাবো? এই কার্ভটা জাস্ট দেখো, এই যে এটাকে একটু বড় করব, দেখা যাচ্ছে? বড় করতে পারে চাইলে। এটা কি বড় করা যাবে এখান থেকে? ওটাতে ক্লিক করলে তো মনে হয় পিকচারটা, এটা জানি না, এখানে এই যে আসতেছে এখন। নাকি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, যতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, করা যাবে, এই যে আই থিঙ্ক ওকে। ইটস ওকে। আসলে আমরা এতক্ষণ ধরে যে এই বললাম না, এই ধরনের একটা হুম, কার্ভ হুম। হচ্ছে কি এরকম, এই যে এদের কি বিভিন্ন ভ্যালুর জন্য লেভেল কার্ভ গুলো নিচে দেখা যাচ্ছে, দেখো এই 3 ডাইমেনশনাল এর মানে অবজেক্টটার 45 ধরলে এটা লেভেল কত হলো? কার্ভ নিচে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে?
এই হ্যাঁ ইকুয়েশনটাই হ্যাঁ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, না এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে আমার মাত্র যেটা করলাম আসলে সেটাই, না সেটা না, সেটা না। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড। সেটা না, একটু ডিফারেন্ট আছে, এখানে একটা কে এর ভ্যালু আছে, যেটার সাথে একটা কে আছে। Just like that. এই যে এখানকার যে সার্কেলটা, এই সার্কেলটা ছায়া পড়ছে কোথায়, এই জায়গায় কে তে এসে। কে ইকুয়াল টু এই- 45, হ্যাঁ যেটা মান এখানে, যদি 45 ধরেন। এখানে এই সার্কেলটা, বিগ সার্কেলটা ছায়া পড়ছে এই যে এই জায়গায় এসে, এই যে দেখা গেছে। হুম। এগুলাই আসলে আমাদের লেভেল কার্ভ। এটাকে আরেকটা বলা হয়, এটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কন্টুর ক্লাব, কন্টুর কার্ভ, কন্টুর ফাংশন ড্রয়িং বা প্লটিং ও বলা হয়, কন্টুর প্লট। আচ্ছা। ওকে, জি। তো ব্যাপারগুলো আশা করি যেমন আমি যেটা মাত্র করলাম, এটা সলিউশন এখানে দেওয়া আছে, এই যে ফার্স্ট সলিউশনটা, অনেকগুলো সার্কেল হ্যাঁ, যে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং প্রত্যেকটা মাঝখানে মাঝখানে ওরা হচ্ছে গিয়ে প্রোগ্রাম দিয়ে ড্র করছে, তো সো প্রত্যেকটা হুম। মাঝখানে মাঝখানে এই যে জেড এর বিভিন্ন ভ্যালু গুলো দিয়ে দিছে, কিন্তু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে এখানে একটা জেড এর ভ্যালু আছে, এখানে একটা জেড এর ভ্যালু লিখে দিছে। মোবাইল থেকে তো দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে। যেটা আছে এটা তুমি যখন পিসিতে পড়াশোনা করতে বসবে তখন দেখলেই ভালোভাবে বোঝা যাবে। ওকে। হুম। তারপর আরেকটা ফাংশন দেখি, বি নাম্বারে কি আছে। বি নাম্বারের ফাংশনটা হচ্ছে z ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনের দ্যাট মিনস আমাদের ফার্স্ট কাজ কি, তাহলে আমাদের জেড আছে, এই জেড এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আমরা এখানে অ্যাজিউম করে নিব। লেটস সে জেড এর আমরা একটা ভ্যালু অ্যাজিউম করলাম 5। 5 এর জন্য আমরা এই ফাংশনটা তাহলে পাবো ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। এখন মনে রাখার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, আসলে এগুলো তো একটা কন্টিনিউয়াস প্রসেস পড়ালেখার, যার কারণে একটা জিনিস না জানা একদিন জানাটা একটু কঠিন। যেমন এই ফাংশনটা হচ্ছে একটা প্যারাবোলার ফাংশন, প্যারাবোলা। প্যারাবোলা, এবং তুমি ওকে। অবশ্যই সেটা জানো না। আর, না। আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি তোমাকে, লিস্টটা একটু দেখবে আর ওকে। মনোযোগ দিয়ে শুনো। ভিডিওটা যেহেতু তোমার কাছে থাকবে, ভিডিও দেখে একটু তুমি নিজের মতো করে নোট করে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কোনো ঠিক একটা আছে। ইকুয়েশন এই ফরম্যাটে থাকে, আমি জাস্ট ফরম্যাট গুলো লিখে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এইচ, এক্স স্কোয়ার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, দিস ইজ এ সার্কেল। এটা ঠিক কি, আছে, এটা প্যারাবোলা? আচ্ছা তোমার বুঝে সুবিধার জন্য আমি আরো ইজি করে দিচ্ছি, আরো ইজি করে দিচ্ছি, এটাও লাগবে না। হুম। তুমি জাস্ট দেখবা একটা ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে এবং ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। ওকে। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স এ ওয়াই নাই, কোনো এক্স ওয়াই টার্ম থাকবে না, কোনো এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই এই ধরনের কোনো টার্ম থাকবে না। এক্স ওয়াই থাকতে পারে, শুধু শুধু এক্স শুধু ওয়াই থাকতে পারে, কিন্তু এক্স ওয়াই টার্ম থাকবে না। এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটাই হবে পজিটিভ অথবা দুইটাই হবে নেগেটিভ, দুইটা হবে সেম সাইন। দ্যাট মিনস যদি আমার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে, অথবা যদি পজিটিভ হয় দুইটাই পজিটিভ হবে, বুঝা গেছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। রাইট, দুইটাই এক্স স্কোয়ার এবং ওয়াই কেন স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস হতে পারে না? সেটা কেসে পরে আসতেছি। আমি এখন যে কেসে কথা বলতেছি সেই কেসে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সেম সাইন থাকবে এবং এক্স ওয়াই মাল্টিপল আকারে থাকবে না। এটা। যদি এইটা ইকুয়েশন হয় তাহলে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, ওকে। সার্কেলের ইকুয়েশন, মনে রাখার জন্য, ঠিক আছে, বুঝতে রাইট। পারছি। হুম। আর যদি এমন থাকে এক্স স্কোয়ার আছে সাথে ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে সাথে ওয়াই আছে, অথবা ওয়াই স্কোয়ার আছে সাথে এক্স আছে, ওকে, সাথে এক্স ওয়াইও থাকতে পারে, সমস্যা নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলাটা কি ভাই? এক লাইনে বলেন তো। প্যারাবোলা হচ্ছে এটা, এই এটাকে ইকুয়েশনটা, প্যারাবোলা বলে? এটাকে ওকে। প্যারাবোলা বলে। এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, ডানে বামে যেদিকে কোনো দিকে, ঠিক আছে।
দিস ইজ প্যারাবোলা। বাংলায় বলে উপবৃত্ত, সরি পরাবৃত্ত, পরাবৃত্ত বাংলায় বলে পরাবৃত্ত, এটা হচ্ছে প্যারাবোলা। 3 নম্বরে আসতেছি, যদি এক্স স্কোয়ার থাকে এবং ওয়াই স্কোয়ার থাকে এবং তাদের সাইন ডিফারেন্ট হয়, অর্থাৎ এক্স স্কোয়ার যদি পজিটিভ হয় ওয়াই স্কোয়ার নেগেটিভ হবে, অথবা এক্স স্কোয়ার যদি নেগেটিভ হয় ওয়াই স্কোয়ার পজিটিভ হবে। যদি এমন থাকে, সরি, আচ্ছা ঠিক আছে, থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের হাইপারবোলা। হাইপারবোলা, ওকে। হাইপারবোলা কেমন? হাইপারবোলাটা অনেকটা প্যারাবোলার মতো, কিন্তু এটা হচ্ছে একটু বেশি সরু হয়, ঠিক আছে? প্যারাবোলা হবে অনেক বেশি খোলা, কোনটা শুরু হয়? প্যারাবোলা হবে অনেক বেশি খোলা, কিন্তু হাইপারবোলা একটু এটা একটু সরু। শুরু হয়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, সাথে এক্স ওয়াইও থাকতে পারে, সেটা হলে আমাদের হবে ইলিপস। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার অথবা এক্স ওয়াই। এটাকে বলে উপবৃত্ত, দ্যাট মিন্স বৃত্ত কিন্তু একটু চাপা, ডিমের মতো চাপা, ইলিপস। ইলিপস। হ্যাঁ, মানে একটু একটা বৃত্ত কিন্তু হচ্ছে গিয়ে দুই দিক থেকে একটু কম্প্রেসড, যে কোনো দুই দিক থেকে একটু কম্প্রেসড হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর এখন বি নাম্বার মেটা যেটা করতেছিলাম, তাহলে জেড এফ এর আমরা যদি 5 ধরি, আমরা 5 ইকুয়ালস টু পাচ্ছি y মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস y মাইনাস 5 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে আমরা দেখি একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা যদি মনে থাকে, প্যারাবোলা। যেটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। সো অ্যাজ দিস প্যারাবোলার ইকুয়েশন, আমরা এখান থেকে পাচ্ছি যে লেভেল কার্ভ ড্র করি, এই প্যারাবোলাটা কোন দিক দিয়ে যাবে, কোন পয়েন্ট দিয়ে যাবে। আমরা যদি এক্স এর ভ্যালু 0 ধরি, এই প্যারাবোলার জন্য y এর ভ্যালু পাচ্ছি 5, তাই না? দ্যাট মিনস এই প্যারাবোলাটার উপরে একটা বিন্দু হচ্ছে 0.5, দ্যাট মিনস এটা 0.5 বিন্দু দিয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি আমরা 1 ধরি, y এর ভ্যালু হবে হচ্ছে 6। এক্স এর ভ্যালু যদি 1 ধরি, y এর ভ্যালু হবে 6। এক্স এর ভ্যালু যদি -1 ধরি, y এর ভ্যালু হবে তাও 6 হবে, -1 ধরে 6 হবে। দ্যাট মিনস আমরা কিন্তু একটা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি, প্যারাবোলাটা দেখতে হবে এরকম, ঠিক আছে? কিছুটা কি আইডিয়া হচ্ছে? মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, এটা গেলে হচ্ছে একটা কেসের জন্য, যখন আমরা জেড এর ভ্যালু 5 ধরতেছি তখন। জেড এর ভ্যালু 5 না ধরে, এখানে আমরা লিখে রাখি জেড এর ভ্যালু 5, জেড এর ভ্যালু 5 না ধরে যদি আমরা জেড এর ভ্যালু এখন লেটস সে 7 ধরলাম, তাহলে আমাদের প্যারাবোলা দেখতে কেমন হবে? তখন প্যারাবোলা দেখতে এরকম হবে। তারপর আমরা লেটস সে জেড এর ভ্যালু ধরলাম হচ্ছে গিয়ে 9, তখন প্যারাবোলাটা একটু উপরে উঠবে, একটু সরু হবে, এদিকে হবে, শুরু হবে না, একই রকমই থাকবে, শুধুমাত্র জেড এর ভ্যালুটা হয়ে যাবে 7। দ্যাট মিনস আলটিমেটলি যখন আমরা এই গ্রাফটাকে ড্র করে শেষ করব, তখন আমাদের গ্রাফটা দেখতে সামথিং লাইক এরকম হবে। যেটা শুরু হবে জেড ইকুয়াল টু 5 থেকে। জেড এর মান যদি 9 ধরে, তাহলে আরো উপরে উঠে যাবে। হ্যাঁ, আর উপরে, মানে এই ধরনের অসংখ্য গ্রাফ পাবো আমরা, ঠিক আছে? এইগুলাই হচ্ছে আমার এই ফাংশনের জন্য, জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ারের জন্য, এটাই হচ্ছে আমার জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ারের জন্য লেভেল সেটস। এখানে বুঝতে পেরেছি। সলিউশনে যদি দেখো একটু ভালো বুঝতে পারবে, এই যে সলিউশনটাকে দেখো, লেভেল সেটটা ড্র করছে, দেখা যায় ডান পাশে যেটা। হ্যাঁ, একইভাবে বুঝছি। বাকিগুলো ড্র করছে। বাকিগুলো আসলে একটু কমপ্লেক্স, বিকজ সেগুলো আবার শেপ চেঞ্জ করবে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য, যেমন এটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা এবং এইগুলো দেখতে পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য একটু শেপ চেঞ্জ করছে, যেমন যেটা ভ্যালু 0 হইলে আমাদের এখানে কার্ভটা একটু ডিফারেন্ট আসে,
জিরো ডিফারেন্স। সো আই থিঙ্ক একসাথে এক ক্লাস তো আর সবই কভার করা সম্ভব না, যেহেতু আমি আসলে মোটামুটি সব জিনিসই অনেক ডিটেলস বলতে হচ্ছে। আসলে মানে খুব দ্রুত আগানো যাচ্ছে না, সো এক ক্লাসে সব কভার করাটা আসলে কঠিন। আই প্রবলেম থিঙ্ক নেই, আপনি আসতেই জানবেন। আমার জিনিসগুলো একটু বোঝা দরকার, না বুঝলে পরে দেখা যাবে ঝামেলায় পড়ে যাবে। right. So you better keep practicing, and then in next session we will talk about the problems. এই এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 গুলো নিজে প্র্যাকটিস করো, সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবে উইল টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন আওয়ার নেক্সট ক্লাস, এন্ড আফটার discussing about the problems we'll talk about exercise number 3. Exercise number 3 is basically a most similar as exercise number 2. 3 নাম্বারটা 2 এর সাথে অনেক মিল আছে, 2 পারলে 3 নাম্বারটা করতে বেশিক্ষণ লাগবে না। and then we'll switch to exercise number 4 and 5. 4 and 5 আশা করি বেশিক্ষণ লাগবে না, 4টা সহজ জিনিস, জাস্ট আশা করি 10-15 মিনিট আলোচনা করলে 4টা বুঝতে কোনো প্রবলেম হবে না। এন্ড 5 এ বলছে পার্শিয়াল ডেরিভেটিভ মোটামুটি সহজ, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ পারতে হলে অবশ্যই নরমাল ডেরিভেটিভটা পারতে হবে। নরমাল ডেরিভেটিভের জন্য আমি বলেছি এক্সারসাইজ নাম্বার 1 শুরু করার আগে অবশ্যই খুব ভালো করে ডেরিভেটিভের সবগুলো ফর্মুলা শিখে তারপরে এক্সারসাইজ নাম্বার 1 শুরু করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। তাহলে আমি তোমাকে একটু তাহলে আজকের একটু যা যা হলো সামারাইজ করছি, আমি শেষ করব, 12টা বেজে গেছে, এখন আমি ডিনার করি নাই। শিওর শিওর, হ্যাঁ। কয়টা কাজ একটু নেক্সট ক্লাসের আগে তুমি কি যে কাজগুলো করবে, ফার্স্ট কাজ সবগুলো ডেরিভেটিভের ফর্মুলা শেষ করতে হবে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। সেকেন্ড, এক্সারসাইজ নাম্বার 1 exercise 1 and third exercise 2, ঠিক আছে? and fourth একটা কাজ দিতে হচ্ছে যেই টপিক গুলা মানে তোমার নাম বলো না, কবে যেন পরীক্ষা আছে? 16 তারিখে, তাই না? যে টপিক গুলো না পড়লেই না, পাস করার জন্য যে টপিক গুলো সবার আগে পড়তে হবে, সেই টপিক গুলোর একটা লিস্ট আমাকে একটু করে পাঠালে আমি একটা লেকচার প্ল্যান রেডি করে ফেলতে পারবো। ওকে, কারণ ওই দিন 16 ডেতে আমাদের মিড টার্ম হবে, এই সাবজেক্টের আবার ফাইনালও হবে। বাহ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, যে যেটা নেই আর কি। তো আমার মনে হয় আমি মিড টার্মটাই নিব, কারণ এত 3 পার্ট কভার করাটা মনে হয় না সম্ভব হবে। না না, অবভিয়াসলি ইম্পসিবল। তো মিড টার্ম নিলে অ্যাটলিস্ট এক পার্ট পাস করে ফেললে আর দুইটার কথা চিন্তা করা যাবে, রাইট, ওটা সমস্যা মিড নেই। টার্মে ছিল, আমি তোমাকে বলি যেহেতু আমাদের হাতে সময় কম, মিড টার্মে সিলেবাসের যে টপিক গুলো না পড়লে না, মানে পাস করার জন্য যতটুকু টপিক দরকার সেগুলাকে ওভাবে প্রায়োরিটাইজ করে একটা লিস্ট আমাকে পাঠাবে, সেই লিস্ট তার আমি একটা লেকচার প্ল্যান রেডি করে ফেলবো, এবং এই 3টা 1 না থেকে 3 নাম্বার পর্যন্ত যা যা বলছি এই 3টা জিনিস কমপ্লিট করে তারপর তুমি আমাকে নক দিবে। 3টা জিনিস কমপ্লিট করার আগে আমাকে নক দিলে লাভ নেই। না ঠিক আছে, কিন্তু ধরেন এখন আপনাকে তো পাইতে হবে না ভাই, আপনি আবার ব্যস্ত হয়ে গেলে তো হ্যাঁ। আর সময় যেহেতু কম। না এর এগুলো মধ্যে তো আমি করবোই, আমি আমার এর মতো মধ্যে করে। আশা করি যে আমি টাইম দিতে পারবো। বাট তুমি যদি এখন 1 2 3 কমপ্লিট না করো তাহলে আমি তো 4 আগাইতে পারবো না, কারণ এই যে মানে এই যে 3 নাম্বার এক্সারসাইজ আসলে এক্সারসাইজ নাম্বার 2 তে যায়, সেটা এক্সারসাইজ নাম্বার 3 তে সেম জিনিস। 3টা আসলে এই ড্রম এগুলো তো আমি জানি না, এগুলো হয়তো আপনি করাইতে হবে, কিন্তু 4 যে পার্শিয়াল ডেরিভেটিভ দেখছেন, হ্যাঁ ওইটা ট্রাই করলে মনে হয় পারবো আমি। হ্যাঁ, আমি যেহেতু জন্যই আগে বললাম ডেরিভেটিভ ফর্মুলা। পার্শিয়াল ডেরিভেটিভ পারতে হলে কিন্তু আমার ডেরিভেটিভ পারতে হবে, সো ডেরিভেটিভটা কিন্তু আগে শেষ করতেই হবে। হ্যাঁ, তো আমি বলতেছি না যে এক্সারসাইজ 1 2 ফুল কমপ্লিট করে আসতে, আমি বলছি যে এক্সারসাইজ 1 2 থেকে 3-4টা ম্যাথ নিজে প্র্যাকটিস করে আসলে হবে কি, তাহলে ডিসকাস করতে পারবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, যে কারণে বৃত্ত আগে ঝামেলা, তো তারপরে চেষ্টা করবো। আপনি যেটা বলছেন আবার আপনার আমি ভিডিওগুলো দেখবো, রাইট, আমি চেষ্টা করতে কিন্তু বলছি, আমি বলি ডেরিভেটিভের হ্যাঁ। ফর্মুলা সব আমি করে ফেলবো, এটা শিওর আপনি। ঠিক আছে, ওগুলো শেষ মোটামুটি করে তারপর আমাকে নক দিলে আমি হচ্ছে গিয়ে উইল প্রসিড ফার্দার।
সেটা ঠিক আছে। আছে। এখন আর একটা জিনিস হচ্ছে এই যে টপিক লিস্টটা আমি কেন জরুরি, টপিক লিস্টটা প্ল্যান করলে আমরা কয় তারিখে আমাদের কয়দিন সময় আছে, কয়দিনের মধ্যে কয়টা টপিক শেষ করতে পারবো, আমি একটা প্ল্যান তো রেডি করে ফেলবো। এবং আচ্ছা ওটা বলছি, বলো তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে ওই যে তাহলে পাসওয়ার্ড যদি করতে চাই, যেটা হলো টপোলজি টপোলজি, হ্যাঁ, তারপরে ম্যাট্রিক্স, ওই যে ইনভার্স ইমেজ, আমি আপনাকে একটা মিড টার্মে কোশ্চেন দিয়েছিলাম কিনা কে জানে। আমার দেখতে হবে, আমার ঠিক মনে নেই বা আমি এভাবে করে নিই। আচ্ছা, আমি আপনাকে ওইটা পাঠিয়ে দিব না, মানে এই সেম এই পার্টটা শেষ করে ফেলতে পারলে মানে ভালো হয়, যেখানে আপনার ওই যে আচ্ছা আমার তো কোনো প্রবলেম নাই, সো প্ল্যানটা যদি তুমি রেডি করে দিতে পারো আমার জন্য তাহলে সবচেয়ে বেস্ট হয়। তোমার জন্য কোন কোন ওয়েটা সবচেয়ে কনভিনিয়েন্ট হবে সেটা জাস্ট আমাকে আইডেন্টিফাই করে দিতে পারলে আমি জাস্ট ওভাবে আর তোমাকে এখানে লেকচারগুলো তো দিয়ে আমি যাব। আপনাকে কোশ্চেন গুলো দিলাম, প্রবলেম সেট যেগুলো দিলাম, আপনি হুম আমার হুম। প্রবলেম সেট গুলো গো থ্রু করেছেন তিনটাই? না আমি তো প্রবলেম সেট তোমারটা এক নাম্বারটাই ধরলাম, কারণ এটা শেষ কথা, দ্বিতীয় সেটে গিয়ে করবো কি? না আচ্ছা না আমি না, গো থ্রু আপনি করি নাই। দেখেছিলেন কিনা? এই একই ধরনের জিনিস না ওগুলো, তো মানে সেম রিলেটেড জিনিস, যেহেতু চ্যাপ্টার নাম হচ্ছে স্ট্যাটিক কাহিনী অপটিমাইজেশন। তো সবই ম্যাক্সিমাম আর মিনিমামে দেখে আমি, হুম হুম হুম। সবই কিন্তু তো ভিতরে তো ম্যাক্সিমাম। অনেক কাহিনী। না হ্যাঁ, ভিতরে আহি না, এই একই জিনিসটাকে মাল্টিভেরিয়েবলের জন্য করছে। তারপরে হচ্ছে মাল্টিভেরিয়েবলের জন্য করতে গিয়ে থ্রি ডাইমেনশন করছে, থ্রি ডাইমেনশনের জন্য তখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট এই নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে স্যাডেল পয়েন্ট আসবে, ইনফ্লেকশন পয়েন্ট আসবে, তখন কিছু আরো আরো কিছু টার্মিনোলজি আসবে, নাথিং এলস। আমি দেখছি তুমি যেটা বলতেছো আমি সেটা বুঝতে পারছি, তাহলে দেখছি আমি সেটা। ঠিক আছে, এই যে হ্যাঁ, দেখো দেখো, প্রবলেম সেট 2, প্রবলেম সেট 3, সবই হচ্ছে গিয়ে প্রায় সেম জিনিসই এই নাকি? আচ্ছা সলভ আছে এখানে, কনস্ট্রেন্ট দিয়ে দিছে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে, হোয়াটস নিউ, জাস্ট হচ্ছে ম্যাথের টপিকটা একটু অ্যাডভান্স হবে, প্রসিডিউরটা একটু অ্যাডভান্স হবে, প্রবলেমগুলো একটু অ্যাডভান্স হবে, বাট টপিকটা সেম। সেটা আপনারা বলতেছে, কিন্তু ডাইনামিক অপটিমাইজেশনের এখনো কোনো কিছু পাইনি, আর ওনার লেকচারও দেখে আপলোড করে না, কারণ ওনার লেখা তো বাজে, কথাই বুঝি না। তো প্রবলেম সেট কখন আপলোড করে এটা তো জানি না এখনো। আচ্ছা উনি তুমি লাস্ট, তাহলে আমাকে নেক্সট ক্লাসে যা যা বললাম এগুলো একটু দাও, আর টপিক লিস্টটা দাও, টপিক লিস্টটা দেখে আমি আহ আমি হচ্ছে গিয়ে টপিক লিস্টটা দেখে দেন আমি এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না, বিকজ থিংস আর ডিফারেন্ট হিয়ার। সো কম্পেনসেশনের ব্যাপারটা আমি তখন জানিয়ে দেবো, ঠিক আছে? না আপনি বলতে পারেন ভাই। না আমি টপিক লিস্ট না দেখে ছাড়া তো আসলে বলতে পারছি না, রাইট? টপিকস তো অলরেডি আপনাকে আমি দেয়াই আছে আমার যা যা না দরকার। আমি বলছি যে মানে এই কয়দিনের মধ্যে তুমি কয়টা টপিক ইয়া করতে চাচ্ছ, 16 তারিখের মধ্যে কয়টা টপিক শেষ করতে চাচ্ছ? সপ্তাহ শেষ করা সম্ভব মিনিমাম, না, সেটা তুমিও জানো, রাইট? না না সব না, এক এক পার্ট তো অ্যাটলিস্ট আমাকে শেষ করতে হবে মোটামুটি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেইভাবে টপিকটা আমাকে দিতে বলছি আমি, একদম মোস্ট আচ্ছা, প্রায়োরিটি লিস্ট আর কি, আমি যেটা বলি প্রায়োরিটি লিস্টে দিতে বলছি, যে এই এই টপিকটা শেষ করে সময় পেলে সেকেন্ড টপিকটা পড়বো, সেকেন্ড টপিকটা শেষ করতে পারে থার্ড টপিকটা পড়বো, এইভাবে প্রায়োরিটি লিস্টটা যাবে। জি, যেহেতু আমি সব শেষ করতে পারছি না, আমার গোল সব শেষ করা, আমার গোল হচ্ছে গিয়ে যত বেশি শেষ করা যায়, সেটা কত হতে পারে সেটা একটু আমাকে জানাবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে এগুলো শেষ করে আমাকে নেক্সট তাহলে আমাকে জানাও, দেন আমি 2-1 দিনের মধ্যে তোমাকে আরেকটা শিডিউল দিয়ে দেবো। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে, ঠিক হ্যাঁ। আছে তাহলে ভিডিওটা আমি আপলোড করে দেবো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, সালাম আলাইকুম। আসসালাম।